না বলতে পারার খরচাটা অনেক অনেক বলতে হবে তোমাকে। এবার বলো মধ্যবিত্ত বাঙালি কি করবে? চাকরি করবে, ব্যাস। আমি সিনেমার ক্যারিয়ারকে লাথি মেরে দিয়ে দিল্লি চলে গেলাম। না, এগুলো রিলিভ করতে করতে মনে হচ্ছে কতটা সময় চলে গেছে না, নিজেকে ঠিক করতে করতে কতটা সময় চলে গেছে জীবনে। এইটা তো আমরা কেউ চাই না, আমরা সবাই ক্ল্যারিটি চাই, কিন্তু ক্ল্যারিটি তো এমনি এমনি আসে না, ক্ল্যারিটি তো কনফিউশনের মধ্যে দিয়েই আসবে। তোমার কি কখনো ওই 23শে নভেম্বরে ফেরত গেছিলে যেখানে তোমার কাছে ওই ফোনটা এসেছিল, এভরিডে, যে সিরিয়ালের অফারটা তো ছিল? এভরি সিঙ্গল ডে। আমি আমার প্রফেশনাল লাইফে ঝগড়াঝাটি অনেক রকম হয়েছে, কিছু কিছু ঝগড়া আমি খুব রিগ্রেট করি। ওয়াই ডিড ইউ লিভ মির্চি অ্যান্ড মানে তখন কি থট প্রসেস হয়েছিল তোমার, যতটা তুমি কমফোর্টেবল? ঝোঁকের মাথায় ছেড়ে দিয়েছি, একটু ভুল ঝগড়াঝাটি করে ছেড়ে দিয়েছিলাম। শুডন্ট হ্যাভ পারহ্যাপস। ক্যাপ্টেন। এটা হচ্ছে কোল্ড প্লে অ্যাপ্রুভড ছবি। আজকে আমরা যখন পিসি সরকারকে নকল করতাম, আমরা পিসি সরকারকে নকল করিনি, আমরা মীরকে নকল করেছি। এই যে চারজনকে তুই দেখছিস, এদের একসাথে কাজ করার কথাই নয় হয়তো, মানে দীপ মীরের আমি বুঝতে পারছি, বাট আই নেভার থট দ্যাট আই উইল শেয়ার ফ্রেমস উইথ দিস টু পিপল। অগ্নি ইজ দ্যাট ক্যারেক্টার ইন আ ওয়েব সিরিজ উইচ ইউ ক্যানট রাইট অফ। You give him 5 rupees, he'll make it into 500. That is his power. এটা করতে জোগাড় করলি রে? এই লোকটা, এনার গানগুলো যদি না থাকতো তাহলে ছোটবেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। ও মাই গড, দিস ইজ মাই ওয়ার্ল্ড, দিস ইজ হোয়াট আই এম ওয়ার্কিং ফর। প্রথমেই সরি বলছি, কারণ 2 ঘন্টার একটা এপিসোড হয়েছে, বাট ট্রাস্ট মি, যদি এই 2 ঘন্টার এপিসোডটা আপনারা দেখেন, মানে আপনারা সবাই এতটা এনরিচড ফিল করবেন। জাস্ট প্লিজ দেখুন পুরো এপিসোডটা। তো আমাদের আজকের গেস্ট সোমক ঘোষ, সোমকদার জার্নিটা হ্যাজ বিন সো ইন্সপায়ারিং অ্যান্ড এতটা রিলেট করা যায় যে এই 2 ঘন্টাটা মনেই হবে না যে 2 ঘন্টা কেটে গেল। লাইফের যে আপস অ্যান্ড ডাউনস, যেটা সবাই যাই, সেখান থেকে একটা অপরচুনিটি যে আসে, সেই অপরচুনিটিটাকে যে কীরমভাবে নিয়ে দৌড়তে হয়, সেইটা নিয়েই আজকের এপিসোডটা। আমি জাস্ট রিকোয়েস্ট করব আপনাদেরকে যে প্লিজ পুরো এপিসোডটা দেখুন। আই এম শিওর আপনাদের সবার ভালো লাগবে। ইট হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেস্ট এপিসোডস আমাদের এই এতগুলো এপিসোডের মধ্যে। আর একটু কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের হেল্প ছাড়া এই চ্যানেলটা বড় হবে না। আপনারা অনেকেই এপিসোডগুলো দেখেন বা সাবস্ক্রাইব করেন না, তো আমি জাস্ট এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আর প্লিজ পুরো এপিসোডটা দেখুন। সো আর দেরি না করে লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। সোমকদা, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ। আমার একটা কমপ্লেন আছে, আমি তুই বলছি, আমি তো যে কটা এপিসোড দেখলাম সেখানে দিব্যি টি শার্ট ফিশার্ট পরে আছে, আমি ভাবলাম একটা শার্ট পরে যাই, এটা তো না ইনসাফি হ্যাঁ, এগুলো ঠিক নয়। একটা ব্রিফ দেওয়া উচিত ছিল, আমি ধুতি পাঞ্জাবি পরে আসতাম, শেরওয়ানি পরে আসতাম, বাট ভালো লাগছে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইচ্ছে করছে তোর ইন্টারভিউ আমি নিই। এটা শুরু করার আগে হ্যাঁ। ফার্স্টলি তপজিৎ, থ্যাংক ইউ হ্যাঁ, ফর মেকিং দিস হ্যাপেন। তপজিৎকে একটা বিরাট বড় শাউট আউট। কিন্তু আমরা যে সময় রেকর্ড করছি এখনো ঘুম থেকে ওঠেনি। তপজিতের সঙ্গে অনেক দিন কন্টেন্ট করার প্ল্যান হয়েছে, কিন্তু সকালে উঠতে পারে না ছেলে। ও যখন ঘুম থেকে ওঠে আমার সারাদিনের কাজ শেষ। আমি তো 6:30 বেরোই বাড়ি থেকে, আই রিচ মাই স্টুডিও এট 6:45 ইন দ্য মর্নিং। আমি বলেছি তুই কিছু না হলে 9টায় ওঠ, বলে দাদা যেদিন উঠতে পারবি সেদিন। বাট তপজিৎ, থ্যাংক ইউ ফর মেকিং দ্য কানেকশনস হ্যাপেন। ঘুম থেকে উঠে দেখে নিস এপিসোডটা। কারণ আমি তোমার ইনস্টাগ্রামে টেক্সট করেছিলাম তোমার, সরি ভাই, আমি না ওই মানে হয় না, জাস্ট হয়ে ওঠে না। আমার ঠিক প্রথম টেক্সটাই লিখেছিল, ভাই সরি আমি না আসলে এতটা একটু পুরোনো দিনের মানুষ তো। ঠিক আছে, ডিএম ফিএম চেক করা হয় না, মাঝে মাঝে করি। ধরো কিছু একটা পোস্ট করেছি তখন করা হয়, কিন্তু মানে যে ইনফ্যাক্ট এটা নিয়ে আমরা কথা বলতে পারি যে আমি যে
প্রজন্ম থেকে, আমি একদম মানে একদম ব্যাং মিলেনিয়াল বলা যেতে পারে আর কি, 88 born। তো ধর আমার জীবনে প্রথম সোশ্যাল মিডিয়া হচ্ছে অর্কুট, সেটাও ক্লাস 12 থেকে বেরিয়ে গেছি, ফার্স্ট ইয়ার কলেজ। তো বরাবরই না সোশ্যাল মিডিয়াটা ইজ লাইক এ টাইম পাস। আমি জানি এটা একটা মেন্টাল ব্লক, এটা হওয়া উচিত নয়। এখন লট অফ পিপল অ্যান্ড অনেকগুলো ক্যারিয়ার অ্যাভিনিউজ খুলে গেছে, পিপল আর মেকিং আ লট অফ মানি অ্যান্ড ফেম অ্যান্ড অল অফ দ্যাট। আমিও তার মধ্যে অল্প বিস্তর নিজের একটা ছোট্ট দোকান চালাই, দ্যাট ইজ ফাইন। কিন্তু মাথার ভেতরে এই ব্লকটা আছে যে না, এটা তো এক্সট্রা কারিকুলার, এটা তো পাস টাইম, সেটা হয়তো থাকা উচিত নয়। তো সে কারণে কি হয় যে হ্যাঁ ঠিক আছে, যেমন যারা ধর কনসালটেন্সি করে, সোশ্যাল মিডিয়া কনসালটেন্টস যারা, তারা বলবে যে না না ডিএমটা চেক করো, ডিএমটা রিপ্লাই করো। আমি হ্যাঁ 5টা ডিএম রিপ্লাই করলাম, তারপর ভালো লাগছে না, আবার দেখছি কালকে পরশু। এখানে অনেক কিছু মিস হয়েছে, বাট কি করা যাবে, লাইফ। তোমার একটা অদ্ভুত ফেজ যায়, যেটা আমার মনে হয় যেটা সবারই যায়, কিন্তু তুমি যেরমভাবে ওই ফেজটাকে ডেসক্রাইব করেছিলে, আমি তোমার জোশ টক্সটা দেখেছিলাম, একটা 20 মিনিটসের এপিসোড ছিল। আমার মনে হয় কেউ যদি একটু ডাউন ফিল করছো বা করছেন, তাহলে ওই সোমকদার ওই জোশ টকের ওই এপিসোডটা একটু জাস্ট দেখে নিন। মানে আমি এত গেস্টদের হোস্ট করেছি, আমি সবসময় একটু স্টাডি করতে হয়, একটু করি, আমি প্রেফার করি করার। ওই এপিসোডটা আমি বলতে 4 বার দেখে নিয়েছি। মানে এটা তুমি এত সুন্দরভাবে জিনিসটাকে বলেছো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমি রেজোনেট করেছি। মানে আমাদের ক্যারিয়ার পাথ যদি বলো, বা আমাদের এখন অব্দি জার্নিজ আর কমপ্লিটলি ডিফারেন্ট, বাট তোমার ওই ক্লাস 7 থেকে স্টেজের ভালোবাসা থেকে ভয়েতে সায়েন্স নেওয়া, দেন ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন দ্য ওয়ে ইউ হ্যাভ অ্যাডমিটেড যে না ভাই এটা আমার নয়, বাট দেন ইউ টুক আ লিপ অফ ফেথ, যেটা আমরা কেউ, দিস ইজ মাই লিপ অফ ফেথ, যদি আমি ইফ আই পুট ইট দ্যাট ওয়ে। এবং সেটা খুব ভালো হচ্ছে, তার জন্য রুম অফ টেলস এর গোটা টিমকে অনেক অভিনন্দন, খুব ভালো হয়েছে। ইউ হ্যাভেন্ট ফলেন, ইউ আর ফ্লাইং, সো ইট ইজ গুড। তো আমি তোমার এই ফেজটায় একটু কথা বলতে চাই, কারণ কেউ যদি ওইটা নাও জানে তোমার ওই জার্নিগুলোর ব্যাপারে, তুমি তোমার ওই চ্যাপ্টারগুলো যদি একটুখানি বলো, কারণ তোমার সেইটার সাথে তোমার অনেক কটা ইন্সপায়ারিং প্রসেস অ্যাটাচড আছে, যেটা হয়তো তুমি রিয়েলাইজও করো না, যে when the listener is listening to your that phase, ওই জার্নিটা, সেটা যে কীরকমভাবে ইন্সপায়ার করে। দেখ, প্রথমত আমি অনেস্টলি ইন্সপায়ার করার জন্য বলছি, আমার সাথে যা ঘটেছে আমি তাই বলছি। এবং খুব ছোট করে বলতে গেলে আমাকে আবারও 2000 সালেই ফিরতে হবে, আমি যখন ক্লাস 7-এ পড়ি। এবং দেখ, জীবনে না এই যে একটা কথা আছে যে ইউ ক্যানট ডু এনিথিং অ্যালোন। সবসময় তোমার সঙ্গে লোক লাগবে, এবং সবচেয়ে বড় ব্যাপার, তোমার জীবনে যারা তোমার জীবনে আসবে তাদের একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট আছে তোমার লাইফে। সেটা কোন দিকে যাবে, সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, সেটা যে কোনো দিকে যেতে পারে। যেমন ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার যিনি ইংরেজির ম্যাডাম ছিলেন, মিসেস নরোনা, তিনি এখন দুবাইতে থাকেন, রিটায়ার করে গেছেন। তিনি যদি আমাকে না বলতেন যে অমুক জায়গায় ওখানে একটা স্কুলের কম্পিটিশন হচ্ছে, তুমি নাম দাও, আই থিঙ্ক ইউ উইল ডু ওয়েল, তাহলে কিন্তু হয়তো গল্পটাই অন্যরকম হতো। জীবনে একজন লাগে যে বলবে যে ভাই তুই যা, একজনকে একটু পুশ করতে হয়, সেটা যে কেউ, কখনো সেটা টিচার, কখনো সেটা মা বাবা, কখনো সেটা লাইফ পার্টনার, কখনো সেটা সম্পূর্ণ অচেনা কিছু ব্যক্তি যারা কমেন্ট সেকশনে উৎসাহ দেন, কখনো সেটা কলিগ, এরম একজন থাকে বা একজন দুজন থাকে। তো উনি আমাকে বললেন যে এরকম একটা জায়গায়, তখন নজরুল মঞ্চে এরকম একটা ফেস্ট হচ্ছে। তার আগে আমার জীবনটা বাস অফিসে আমি ঢুকে গেছে। তার আগে আমার জীবনটা বাস স্কুল টু বাড়ি, বাড়ি থেকে টিউশন থেকে আবার বাড়ি, এই হচ্ছে জীবন। আমার জীবনটা এখনও তাই, বাট আই উইল কাম টু দ্যাট লেটার। তো এবার সেই গেলাম স্কুল থেকে একটা রোববার দিন, বাবা খুব রেগে গেছে। বাবা বলেছে সারা সপ্তাহ আমি এরকম কাজ করে, রোববার দিন তোমার সকালবেলা কোথায় নিয়ে যাবো আমি এখন। এবার আমি গেছি কোনো মতে, গিয়ে
একটা বিরাট কেয়স হচ্ছে, 10-12টা স্কুল এসছে, কেউ টাইমে নেই। আর পুরনো নজরুল মঞ্চ জানি না তোর মনে আছে কিনা বা তোদের খেয়াল থাকবে কিনা, ওপেন এয়ার ছিল, প্রচুর সমস্যা ছিল, ব্যাক স্টেজ ওয়াজ নন এক্সিস্টেন্ট, হ্যাঁ, এবং চেয়ারগুলো নোংরা হয়ে যেত, বৃষ্টি এলে পাতা পড়ে থাকতো। এখন তো নজরুল মঞ্চ সুন্দর করে দিয়েছে, ভালো কথা। তো সেরকম একটা জায়গায় আমাদের ফাইনালি পারফরমেন্স হবে দুপুরবেলা। আমরা একটা কি অদ্ভুত একটা স্কিট করতে গেছি, যে তার কোনো মাথা মুন্ডু নেই, ঠিক আছে, যা স্কুলের বাচ্চারা যা করে আর কি, নিজেরাই লিখে নিজেরাই কী সব করে, বাট একটা কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সটা আমার এখন নেই। স্কুলে যে কনফিডেন্সটা ছিল তার 50% আমার এখন নেই। সেটা যদি থাকতো আমি মানে আরও দূর চলে যেতাম। যাই হোক, সেটাও আলোচ্যের বিষয়, সেটা পরে আসবো আমরা। কিন্তু ভালো কথা, এবার ওই ব্যাকস্টেজে আমি দাঁড়িয়েছি, আমার এন্ট্রি হবে, এবং একটা না অদ্ভুত এক্সাইটমেন্ট বলবো না, একটা না শরীর খারাপ লাগে আমার, একটা অদ্ভুত পেটের মধ্যে কি একটা হয় যে আমি কি পারবো, বাট দ্যাটস আ গুড ফিলিং, এটা মারাত্মক ভালো একটা ফিলিং, এটা আমি বোঝাতে পারবো না। দিস ইজ, আই থিঙ্ক ইটস অ্যাকচুয়ালি বাটারফ্লাইজ ইন দ্য স্টামাক যেটাকে বলা হয় আর কি। তো এইটা হচ্ছে, এটা আমার আজও হয়। এই যে ধর তুই যখন চেঞ্জ করছিলি, আমি বসে বসে একটু ওকে দ্যাট ইজ ব্যাক। এবার এখন যেটা হচ্ছে, আমি লোককে বুঝতে দিই না যে আমার স্টেজ ফ্রাইট হচ্ছে, আমার আছে স্টেজ ফ্রাইট আছে, আমার পারফরমেন্স অ্যাংজাইটি আছে, কিন্তু আমি সেটা কন্ট্রোল করেছি উইথ টাইম, কারণ বুঝে গেছি যে পারফরমেন্সটাই ক্যারিয়ার হয়ে গেছে, প্রফেশন হয়ে গেছে। সেখানে গিয়ে ক্লায়েন্ট নিয়ে গেছে আমাকে অ্যাঙ্কারিং করতে, আমি ভেতর দরদর করে ঘামছি, দ্যাটস ভেরি আনপ্রফেশনাল, আমার সেটা কন্ট্রোল করতে হবে। বাট যাই হোক, তো ওরকম দাঁড়িয়ে তখন ওই মোমেন্টে আমার প্রথমবার মনে হলো যে আমি অনেক কিছু নিয়ে স্ট্রেসড জীবনে, অঙ্কে নাম্বার উঠছে না, আমি 9-এ সায়েন্স নিতে হবে, এদিকে আমার কিছু ভালো লাগছে না, বেসিক অঙ্ক বুঝতে পারছি না, বাড়িতে বাবা ঝাড় দিচ্ছে, অনেক রকম স্ট্রেস। কিন্তু এই যে স্ট্রেসটা আমার এখন হচ্ছে, পেটের মধ্যে যে স্ট্রেসটা হচ্ছে, সেটা অন্য স্ট্রেসের থেকে অনেক ভালো। তো যদি আমায় স্ট্রেস নিতে, কারণ ততদিনে আমি বুঝে গেছি যে বাবু জীবনে স্ট্রেস ছাড়া তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে, তখন প্রায় 12-13 বছর বয়স, পরিষ্কার হয়ে গেছে যে यही লাইফ হ্যায়, এই তোমায় নিয়ে কেউ না কেউ কোনো না কোনো সময় তোমার পেছনে কাটি করেই যাবে। কিন্তু যদি তোমাকে স্ট্রেস নিয়েই বাঁচতে হয়, তাহলে চুজ ইওর ওন স্ট্রেস। হ্যাঁ, তো আমার এই স্ট্রেসটা ভালো লাগছিল, বেশ ভালো কথা। তারপরে স্টেজে গেলাম, প্রথম কয়েক সেকেন্ড গলা দিয়ে আওয়াজ বেরোয়নি, তারপর একটা চেঞ্জ হলো, যে আমরা বেশ ভালো করেছিলাম, হাততালি পেলাম, হাততালির একটা নেশা আছে, হ্যাঁ, হাততালির একটা মারাত্মক নেশা আছে। সেই প্রথমবার আমার, তারপর আমি ফিরে এসে ম্যামকে বললাম যে ম্যাম আই উড লাইক টু কন্ট্রিবিউট মোর। তারপরে আস্তে আস্তে ধর আমাদের একটা কালচারাল কমিটি ছিল, সেই কালচারাল কমিটিতে ঢুকে স্কুলের ইভেন্টসগুলো অ্যাঙ্কারিং করা শুরু করলাম ওই 7 থেকে, করতে করতে আরও বিভিন্ন ফেস্টে। তারপর আমরা জিততে শুরু, আমরা একটা দল ছিল, মানে ধর আমি ওদের নাম করেই বলবো, আমি, সপ্তর্ষি, শুভ, শুভার্তী, আমরা 4 SS, হ্যাঁ, আমরা 4 জনে মিলে স্কুলে গিয়ে ফেস্টে আমরা নাটক করতাম, ছোটো ছোটো স্কিটস করতাম, অ্যান্ড ইউজ টু উইন। ট্রফিগুলো এখন আমার বাড়িতে আছে, ছবি পাঠিয়ে দেবো পারলে। তো সেইগুলো যখন জিতছি, এবার জেতা মানে কি, তুমি তো শুধু ট্রফি নিয়ে স্কুলে, পরের দিন স্কুলে অ্যাসেম্বলিতে অ্যানাউন্স হবে যে এরা গিয়ে গোল্ড জিতে এসছে, এটা ব্যাপার, এটা ফ্লেক্স। এবং 7, 8, 9 এই 3 বছরে, মানে ক্লাস 7 ক্লাস 8 ক্লাস, এই 3 বছরে স্কুলে আমার ইমেজটাই পাল্টে গেল। হ্যাঁ, টিচাররা আরেকটু সহৃদয়ভাবে কথা বলতেন। আমাদের কেমিস্ট্রি ম্যাম ছিলেন মিসেস জয়রামন, শি ওয়াজ ভেরি স্ট্রিক্ট, বলতেন নোবডি শুড লিভ দ্য ক্লাস, নো আই ডোন্ট কেয়ার। এবার আমাকে ডাকতে এসছে জয়রামন ম্যাডাম, আমার দিকে তাকিয়ে বললেন যে আই নো ইউ হ্যাভ টু গো অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য স্কুল, প্লিজ গো। এইটা দেখেছি চোখের সামনে হয়, এটা না মারাত্মক। তো বাই দ্য টাইম 11-12 হিট করলাম, তখন আমি শিওর যে অভিনেতা হব জীবনে, স্কুল শেষ হবে, অ্যাক্টিং স্কুলে ঢুকবো, লাইফ সেট, খুব ভালো। স্কুল শেষ হলো, বাবা বললো জয়েন্টে বসো। এই হলো জীবনে আমার প্রথম ধাক্কা। আমি যে টিমটার সাথে কাজ করছিলাম, নোবডি ইজ ইন্টারেস্টেড ইন অ্যাক্টিং, আমি ছাড়া। এটার কি মানে, তোরা তাহলে এত প্যাশনেটলি কাজ করলি কেন? আমি খারাপ বলছি না তাদের, এভরিবডি হ্যাজ দেয়ার ওন প্রেফারেন্সেস, বাট দে ওয়ার লুকিং অ্যাট ইট ফ্রম আ ফান পার্সপেক্টিভ, যে মজা। আমার জন্য মজা ছিল না, ফর মি ইট ওয়াজ সিরিয়াস। আমার জন্য সিরিয়াস ছিল। আমাকে যে পার্টটা দেওয়া হতো, আমি রাত জেগে প্র্যাকটিস করতাম আয়নার সামনে দাঁড়িয়ে, ক্লাস 8-এ পড়ি তখন। আমি বুঝে গেছি যে ভাই, আর তখন মানে আমার গুরুদেব তার বেস্ট ফর্মে রয়েছে, শাহরুখ খান।
একটার পর একটা, ঠিক আছে ঠিক আছে। তো অঙ্ক পরীক্ষার আগের দিন রাত্রিরে কেবিলে মহব্বতে দিয়েছে, 40 পেজে ফেল করে যাচ্ছিলাম রে আরেকটু বললে। সো এইসব চলছে লাইফে। তখন তখন কি করব, আই হ্যাভ নো আইডিয়া। এবার আমি স্কুলে পড়াকালীন পড়াশুনো এবং এক্সট্রা কারিকুলার মধ্যে এত ঢুকেছিলাম, বৃহত্তর পৃথিবীতে কি করতে হবে সেইটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। অ্যান্ড দিস ইজ ওয়্যার আই উড নট অ্যাডভাইস, আই উড জাস্ট, আমার এটা বলার স্টুডেন্টস, বিশেষ করে তাদের মা বাবাদের, সেটা হচ্ছে যে এই 6-7-এ না বাচ্চা কিছু একটাতে ইনভেস্টেড হয়ে যাবে, তার একটা কিছু বেরিয়ে আসবে, একটা কিছু ট্যালেন্ট হতে পারে, একটা স্কিল হতে পারে, কিছু একটা বেরিয়ে আসবে। এবার ও তো ওর এনভায়রনমেন্টে আছে, ও এটা হয়তো সবাই এটা ভেবে উঠতে পারে না যে আচ্ছা আমায় যদি স্কুলের পর এটা নিয়ে এগোতে হয় আমি কি করব। ওই দূরদর্শিতা সবার থাকে না। তো বাবা মাদের রিকোয়েস্ট যে এটা যদি আইডেন্টিফাই করতে পারে না, আপনারা প্ল্যানটা করতে শুরু করে দিন যে আচ্ছা তুই এটা করছিস তো এটার এই জিনিস, হ্যাভ দ্যাট টক। মাই প্যারেন্টস ডিডন্ট সিট উইথ মি, মাই ফাদার স্যার যে তুমি জয়েন্ট দেবে, বাট আমি কি আদৌ জয়েন্ট দিতে চাই সেইটা, আই এম নট ব্লেমিং মাই ফাদার। এটা তিনি ওনার ওই সময় দাঁড়িয়ে যতটা ভালো মনে হয়েছে তিনি আমার জন্য করেছেন অবশ্যই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কনভারসেশনটা যদি হয় যে তুই এটা করছিস তো এটা করলে এই জিনিসে এগোনো যেতে পারে, তুই কি এটা নিয়ে এগোতে চাস, তাহলে আমরা সেইভাবে ভাববো, তাহলে তোর কেমিস্ট্রিতে 5টা নম্বর কম হলে কোনো অসুবিধে নেই। বাট দেন প্যারালালি তুই যদি এখানে ঢুকতে চাস তাহলে এটার প্রিপারেশন তোকে নিতে হবে। এই ওই যে বললাম একটা পুশ, এই কনভারসেশনটা। যাই হোক, কামিং ব্যাক, তো 12 হলো, 12-এর পর সবাই বন্ধুবান্ধব ছিটকে টিটকে গেল, আমার দেখলাম আমার জয়েন্টের জন্য কোনো প্রিপারেশনই নেই, কোনো আইডিয়াই নেই কী করে কী করতে হয়। আমি কিছু বই টই জোগাড় করে ফর্ম তোলা হয়েছিল, জয়েন্ট দিলাম, খুব খারাপ র্যাঙ্ক হলো অবভিয়াসলি। তো আমি বললাম আমি জানি না এবার আমি কী করব। আমার বন্ধুরা, কিছু বন্ধু তারা কলেজে অ্যাডমিশন পেয়ে গেছে, তারা ঢুকে গেল। আমার এক বন্ধু সপ্তর্ষি, এই যার কথা বলছিলাম, ও বললো যে না আমি আরেকবার অ্যাটেম্প্ট দেবো, আমার ব্যাপারটা ভালো লেগেছে, আমার এই পড়াশোনাটা ভালো লেগেছে, আমি আরেকবার অ্যাটেম্প্ট দেবো, তাই আমি গোইং টু টেক আ ড্রপ ইয়ার। আমি বাবাকে বললাম যে কী করা যায়, বাবা বললে নাও, তোমরা তো 1 বছর তো নিতেই পারো, 1 বছর ড্রপ নেওয়া যায়, তখন ছিল, এখন আমি জানি না হোয়াট ইজ দ্য সিনারিও। এটা আমি বলছি তো 2006। তো ঠিক আছে। এইবার এই যে 2006 যে বছরটা ড্রপ নিলাম আমি, সেই বছর আমার শুরু হলো জয়েন্টের প্রিপারেশন। সে এক অধ্যায়, সে একটি হাজরার মোড়ে একটি বিখ্যাত ইনস্টিটিউট আছে, ওনারা মানে খুব কঠোরভাবে পড়ান আর কি। তো আমি যাওয়া শুরু করলাম, আমার সঙ্গে আমার আরেক স্কুলের বন্ধু যাওয়া শুরু করলো, এবং একটা না সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার শুরু হয় ওই টাইমটা। সেটা হচ্ছে যে এভরিবডি সেইং যে তুই জয়েন্টে না পেলে খুব খারাপ হবে তোর, কি বাবা কি করে হবে, এটা পারলি না, আর ওখানে এই এনভায়রনমেন্টটা আছে, তুই এই অবজেক্টিভটা এটা পারলি না, এটা তো সোজা ছিল, এটা না পারলে পরের লেভেলটা করবি কী করে, এই ব্যাপারটা আছে, খুব চাপের একটা জিনিস। আমি বললাম এই তো হচ্ছে না গুরু, কি করব। যাই হোক, ওই সময় 2006 আমি কিছু কলেজে কিছু এই ধর অ্যাঙ্কারিংয়ের কাজ করতে শুরু করলাম, অল্প বিস্তর পকেট মানি, খুব বেশি না, 3-4টে। তখন তো আর পরিচিতি হয়নি, তখন ওই কারুর একটা রেফারেন্স, কোনো একটা সব জায়গা থেকে আমার বলতো যে তুই কী করছিস, তুই জয়েন দিবি। আমি আর কী করবো ভাই, আমার ওই একটা যে আমি বলে উঠতে পারিনি যে একটা, এবার এটা আমি স্টুডেন্টদেরও বলবো যে তোমার ফাইটটা বাবু তোমাকেই করতে হবে, বাবা মা যেমন সাপোর্ট করবে তোমাকে তোমার ফাইটটা করতে হবে, তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে না, না বলতে পারার খরচাটা অনেক, বলতে হবে তোমাকে। যাই হোক, এসব হয়ে তারপরে প্রচুর প্রিপারেশন করে টেস্ট পেপার সলভ করলাম, করে রেডি AIEEE দেবো। এখন তো AIEEE AIPMT আলাদা নয়, তখন ছিল, এখন কী যে হয় তাও জানি না আমি। AIEEE ওয়াজ দ্য ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম, PMT ওয়াজ দ্য মেডিকেল এক্সাম। ইঞ্জিনিয়ারিংয়ে বসলাম, মেডিকেলে বসলাম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বসলাম, আমার খুব ভালো প্রিপারেশন ছিল, রেজাল্ট সেম, ওই 100-200 এদিক ওদিক। আমার মনে আছে আমি সেদিন এরকম
বৃষ্টি পড়ছিল এরকম জুন জুলাই মাসে। এখন তো অদ্ভুত, এখন তো রেজাল্টই বেরোয় না জয়েন্টের, সামহাও দেরি হয়, বাট আগে একদম টাইমে বেরিয়ে যেত। কারণ জুলাইতে কাউন্সেলিং, অগাস্টে সেশন শুরু, জুন জুলাই এন্ড জুন তোমার বেরিয়ে যাবে। জুনে বেরিয়েছিল মনে হয়, বৃষ্টি পড়ছিল। গেছি নিয়ার বাড়ির কাছে একটা সাইবার ক্যাফেতে, তখনও বাড়িতে ইন্টারনেটটা অতটা স্ট্রং নয় আর কি। সাইবার ক্যাফেতে গেছি, কেউ মনে হয় না অন্য শতাব্দীর কথা বলছে। সাইবার ক্যাফে, যাই হোক সাইবার ক্যাফেতে গেছি, গিয়ে দেখেছি র্যাঙ্ক দেখে তো বুঝতে পারলাম যে হয়ে গেল আমার, এবার আমি কি করব। বাবা বলল তুমি চলো কাউন্সেলিংয়ে গেলাম। গিয়ে কাউন্সেলিংটা হয়েছিল হাওড়ার শরৎ সদন বলে একটা বড় একটা অডিটোরিয়াম। সেইখানে গিয়ে কোথাও কিছু নেই। আমাদের ডায়মন্ড হারবারের কাছে একটা কলেজ ছিল যেটা এখন TNU, তখন ইট ওয়াজ ITME, ওখানে বায়োটেক অ্যাভেলেবল। আমি বললাম বাবা বললো তুমি ওটাই পড়বে, ওটা হস্টেল আছে, হস্টেলে গিয়ে থাকবে, তোমার হস্টেলে যাওয়াটা খুব দরকার। খুব ভালো, মাই ফেট ওয়াজ সিল্ড। গেলাম হস্টেল ইজ আনাদার চ্যাপ্টার। হস্টেলে গিয়ে এক তো আমি তার আগে কোনোদিন বাড়ির বাইরে থাকিনি, এবং থাকা মানে কি, তুমি তো তোমার পরিবারের সঙ্গে তুমি সম্পূর্ণ অচেনা লোকজনের সাথে থাকছো। এই অচেনা লোকজনের সাথে থাকতে গিয়ে তোমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্ট করো, বিভিন্ন জিনিসে অ্যাডজাস্ট করো। রুমগুলো তো অদ্ভুত, সেরকম সার্ভিসও নেই। আমার বাড়িতে আমার রুমে অ্যাটাচ বাথরুম আছে, এখানে কমন টয়লেট, তো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স? এবং ছেলেদের কমন টয়লেট যাই হোক, তো হ্যাঁ মানে সাবান শেয়ার করতে হয়েছে ভাই বছরের, মানে ইউ আন্ডারস্ট্যান্ড। বাট সেটাও একটা মজার বিষয় ছিল। এই হস্টেলে গিয়ে কিছু বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ হলো, যেখান থেকে আমার একটা পার্সপেক্টিভ চেঞ্জ হলো। যে এই যে ধর রাতের পর রাত আমরা থাকতাম একা, অনেক অনেক গল্প তৈরি হলো, অনেক পিওর ফ্রেন্ডশিপস তৈরি হলো, এবং আই ডিসকভার্ড আনাদার প্যাশন ইন মাই লাইফ উইচ ইজ মিউজিক। কারণ হস্টেলে থাকতে থাকতে অনেকটা সময় ঘরে কাটতো, এবং ল্যাপটপে একদল গেম খেলছে, মানে কাউন্টার স্ট্রাইক ওয়াজ রিয়েলি পপুলার ব্যাক দেন, এবং ল্যানে তার কানেক্ট করে কাউন্টার স্ট্রাইক খেলা হতো। আমি খুব একটা গেমার কোনো দিনই নয়, আমার গেম বলতে ম্যাক্স পেন খেলেছি, NFS 5 মোস্ট ওয়ান্টেড, এইটুকু খেলেছি আর কি। তো আমি কি করতাম, গান শুনতাম। আমার এক বন্ধু, ও আমারই মতো, ও সব ডাউনলোড করে নিয়ে আসতো। ধর এরিক ক্ল্যাপটনের কনসার্ট, পিঙ্ক ফ্লয়েডের কনসার্ট, ব্রায়ান অ্যাডামসের কনসার্ট, ঠিক আছে, বা এমন কিছু গান যেগুলো পাওয়া যেত না। যেমন ধর একজন ইজিপশিয়ান মিউজিশিয়ান ছিলেন ইদান রাশেল বলে, তার একটা অ্যালবাম, ইজিপ্টে কীভাবে গান বাজনা হচ্ছে এরম টাইপের। বা ধর মাইক পটনয় ট্রায়ও হলো এরা, তারপরে রক মিউজিক তো সব রকম, যা মানে সে লেড জেপ থেকে শুরু করে এভরিথিং। অর্ণব প্রথম তখন তার অর্ণবের অ্যালবাম বেরিয়েছিল, চাইনা ভাবিস বেরিয়েছিল 2006। অর্ণবের অ্যালবাম পাইরেসি হয়ে হস্টেলে ঘুরতো, যে অল দিস সংস, হোক কলার অফ বল বা তোর জন্য বল, এই যে গানগুলো, সে যে বসে আছে, অল দিস সংস, এগুলো তখনকার গান। তো এই গান শুনতে শুনতে বুঝলাম যে বস আলাদা জিনিস, এটা করতে হবে কিছু একটা। ইন দ্য মিন টাইম প্যারালালি আমি মাঝে মাঝে বাড়ি আসছি, এদিক ওদিক করছি। এই সূত্রে আমার এক বন্ধুর সূত্রে আমার নীল দত্তর সঙ্গে আলাপ, মানে অঞ্জন দত্তর ছেলে। ওরা একটা ম্যাগাজিন করছিল, আমি ম্যাগাজিনে লেখা শুরু করলাম, তাতে একটা কিছু হলো, বাট আই ওয়াজ নট গেটিং পেড এনিথিং, বাট ওই একটা পার্ট টাইম একটা ম্যাগাজিনে লেখা শুরু করলাম। করতে করতে আমার টুকাইদার সঙ্গে আলাপ, দেবপ্রতিম বক্সী, যিনি অঞ্জন দত্তর ড্রামার। আমি টুকাইদাকে বাজাতে দেখলাম, একটা ফ্রেন্ডস অফ ফিউশন বলে ওদের একটা ব্যান্ড ছিল, বাজাতে দেখলাম। আমি বললাম যে আমি ড্রামস শিখবো, আমি বাজাবো, এবার কিছু করার নেই। তারপর ড্রামস শেখা শুরু হলো। ড্রামস শিখতে শিখতে আমি হস্টেলে আমাদের একটা জ্যাম রুম ছিল, মিউজিক রুম ছিল, সেখানে প্র্যাকটিস করতাম। আমার এক বন্ধু যে ফার্স্ট ইয়ারে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তো, ওর নাম রূপকর, ও গিটার বাজাতো। ও বললো তাহলে চল জ্যাম করি একসঙ্গে। এইবার আমরা জ্যাম করা শুরু করলাম, এখান থেকে একটা অন্য স্বপ্ন শুরু হলো। এটার আগে আমি একবার কাট করছি, এই যে এন্টায়ার এখন অবধি, এই মিউজিক ডিসকভারির আগে অবধি, এই যে তুমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছ, এই যে তার আগে যে সায়েন্স নিয়ে পড়ে যাচ্ছ, মানে এখন দাঁড়িয়ে হয়তো তুমি when you look back, তখন মেবি ওগুলো সব সায়েন্স ছিল যে এটা তোর জন্য নয়, এটা তোর জন্য নয়, অ্যাবসলিউটলি। বাট যখন আমরা ওই মানে খাদটায় পড়ে থাকি,
তখন তো বুঝতে পারি না। হুম তো এই যে যখন তুমি ইঞ্জিনিয়ারিংটাও পড়ছো, হুম তখন তুমি মেন্টালি হাউ ওয়াজ ইউর ব্রেন ওয়ার্কিং, যে তখন ইট ওয়াজ নট, দ্যাট ওয়াজ নট। আমার 5-6 বছর ব্রেন কাজই করেনি। আমি শুধু একটা সময়ের সঙ্গে বয়ে গেছি, তবে কিছু ঘটনা মনে রেখেছি। আমি তোকে বলছি অনেস্টলি, আমি কতবার সাইন, এই যে সাইনের কথা, আমি প্রচুরবার জীবনে সাইন পেয়েছি তার আগে, যে আমাকে অন্যভাবে আমার এই যে যেটা আমার কেপেবিলিটি বা যেটা আমার ট্যালেন্ট বা যেটা আমার স্কিল, সেইটাকে ব্যবহার করতে হবে। সেইটার মানে বললাম না যে দেখ, আমার নিজের প্রতি প্রচণ্ড কনফিডেন্স, কিন্তু তার থেকেও একটা বেশি যেটা আমার জন্য কাজ করে সেটা হচ্ছে ভয়। হ্যাঁ, ভয়টাকে কন্ট্রোল করা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যে কোনো জিনিসে। এবং এই যে আমাদের একটা মনের ভেতরে যে আওয়াজ, যে কণ্ঠস্বরটা থাকে, মাথার ভেতরে একটা কণ্ঠস্বর থাকে না, যে বলতে থাকে, দের ইজ এ ভয়েস ইন ইউর হেড উইচ ইজ অলওয়েজ টকিং টু ইউ, অলওয়েজ। ইট ইজ ইম্পর্টেন্ট টু লিসেন টু দ্যাট ভয়েস। কারণ সে খুব একটা ভুলভাল বলে না, বিশেষ করে এইরকম ক্ষেত্রে, কারণ সেইটা দ্যাট ইজ ইয়োর ব্রেন ট্রাইং টু প্রোটেক্ট ইউ। হ্যাঁ, তো এইটা শোনাটা খুব, এটা একটা লাইফ লং লার্নিং। এটা তো এতগুলো বছর লেগে গেল আমার ব্যাপারটাকে বুঝতে। যাই হোক, আবার যদি ফিরে যাই ওখানে, বেশি বোরিং হয়ে যাচ্ছে কি বিষয়টা? একদমই না, একদমই না। তো এবার আমরা জ্যাম করতে শুরু করলাম, বিভিন্ন সাউন্ড এক্সপ্লোর করছি। ইতিমধ্যে ইন্ডিয়ান ওশানের নতুন অ্যালবাম বেরিয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান ওশান অ্যালবাম বেরিয়েছে, তার মধ্যে ইন্ডিয়ান ওশানকে লাইভ দেখে নিয়েছি প্রেসিডেন্সি কলেজে। এবং এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ওশান, মানে অসীম চক্রবর্তী, সুস্মিত সেন, অমিত কেলাম, রাহুল রাম, দি অরিজিনাল লাইন আপ। দেখে পুরো ছিটকে গেছি যে ওইভাবে যে ড্রামস বাজানো যায়, তবলার সঙ্গে ম্যাচ করে ভারতীয় বোলে যে ড্রামস বাজানো যায়, ওটা আমার দেখা প্রথম। আরও অনেক উদাহরণ হয়তো আছে। তো আমি এসে বললাম যে ভাই এইটা তো কিছু করার নেই, এটা করতেই হবে। তো আমরা ইন্ডিয়ান ওশানের সাউন্ড ধরে এগোতে শুরু করলাম। তো কলেজে একটা দুটো জায়গায় বাজাবার প্রস্তাব এলো, সেটা হলো না। বাইরে একটা কোথায় হলো না। আমরা একটাই শো করেছিলাম, সেটা হচ্ছে আমাদের বছরের কলেজের ফেস্ট, 2010 ওয়াজ আওয়ার ফেস্ট, 2010 থার্ড ইয়ার। ইম্পালস ছিল ফেস্টের নাম। মানে আমাদের রাজ্যে হয়তো 20,000টা ফেস্টের নাম ইম্পালস, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমাদের ফেস্টের নাম ইম্পালস ছিল। সেইখানে আমরা বাজিয়েছিলাম, বিপুল হাততালি পেয়েছিলাম, বিরাট হাততালি পেয়েছিলাম, দারুণ কোঅর্ডিনেশন ছিল। তারপরের দিন যখন জ্যাম করা হলো, তখন আমি বললাম যে এবার আমরা বাইরে শো দেখি, এবার কিছু একটা করতে হবে। আমার সঙ্গে আরও বন্ধুরা বললো যে লেটস ডু ইট, চলো এদিক ওদিক শোজ করতে হবে, এই করতে হবে। কিন্তু দেখছিলাম যে সামহাউ ব্যাপারটা হচ্ছিল না, মানে ইট ওয়াজ নট হ্যাপেনিং। মানে শোজও সেইভাবে আসছিল না, কীভাবে এগোবো সেটাও বুঝতে পারছিলাম না, আমিও সামহাউ পার্টিসিপেট করতে পারছিলাম না। বলে তো দিলাম, তো এদিক ওদিক কীরকম একটা কী হলো। আমাদের মধ্যে দিব্যেন্দু বলে একটা ছেলে ছিল, হি ওয়াজ ভেরি প্যাশনেট, ও এখন ক্যানাডায় থাকে মোস্ট প্রবাবলি, জানি না দিব্যেন্দু এটা দেখছে কি না। উই ওয়ার রেডি, কিন্তু একটা জিনিস যেটা হলো, সে ওই আবার তখন ওইখানে দাঁড়িয়ে যখন আমরা ভাবছি যে হতেও পারে নাও হতে পারে, করব কি করব না, তখন আবার ক্যাম্পাসিং, ইন্টারভিউ, সেমেস্টার, ওই সেই। তো আমি দেখলাম আমার স্কুলের ঘটনাটা আবার আমার চোখের সামনে রিপিট হলো। ভয়তে সাকাম করে, হ্যাঁ, আবার রিপিট হলো যে আচ্ছা তাহলে কি আর কোনোদিনই হবে না, ভালো কথা। তারপর সেখান থেকে ওই কলেজ শেষ হলো। তবে হ্যাঁ, মিউজিকটা থেকে গেল আমার সঙ্গে, আই ওয়াজ স্টিল প্লেইং দ্য ড্রামস। এটা ধর 2011 কথা বলছি, 2011 তখন উই গট দিস, এটি বিখ্যাত আইটি ফার্ম, ভারতবর্ষের ওয়ান অফ দ্য টপ আইটি ফার্মস, খুব কম টাকায় একটা চাকরি অফার করেছিল, বালকে যারা তুলে নিয়ে যায়, আমি নাম বলছি না, বুঝতে পেরেছিস তো? একদমই। হ্যাঁ, তো খুব কম টাকায় একটা চাকরি দিয়েছিল, সেটা ট্রেনিং হবে কলকাতায়, তারপরে ব্যাঙ্গালোর যেতে হবে। এইসব ট্রেনিং শুনেই ভয় করছিল আমার। এবার যা বুঝলাম যে কাজটা এমন যে ওর মধ্যে ঢুকে পড়লে আর আমি বেরোতে পারবো না। যারা আগের ব্যাচের সিনিয়ররা গেছিলো তারা বলছে ও গিটার ফিটার বাদ দাও, গান ফান বাদ দাও, আমাদের কোনো টাইম নেই। আমি কী করবো, আমি আবার ব্যাক টু জিরো, নো আইডিয়া হোয়াটস হ্যাপনিং ইন লাইফ। তো আমি বাড়িতে এসে আমি বাবাকে বললাম যে কি করা যায়।
বাবা বললো দেখো, বাবা আজ অবধি শুরু থেকে শেষ অবধি শুধু দেখোই বলে গেছে। বাবা বুঝে গেছে এর কোনো মতিস্থির নেই, এ কী করবে, এর কোনো আইডিয়া নেই লাইফে, কিছু একটা করতে চাই। যে মানে এটা হচ্ছে ধর ওইরকম ইন্টারভিউগুলোর মধ্যে কেউ একটা জিজ্ঞেস করলো যে আপনি এই পার্টটা, মানে একজন অভিনেতাকে জিজ্ঞেস করছে যে এই চরিত্রটা কেমন, মানে এটা না মানে জানো এটা অন্যরকম, এরকম একটা উত্তর দেয় না অনেকে। আমি ওরকম বললাম আমি মানে কিছু একটা তো কোনো মানে নেই, কারণ আমি বললাম তো মাই হেড ওয়াজ নট ওয়ার্কিং। তো আমি বললাম কী করা যায়, সময় আছে। হঠাৎ করে আমাদের বন্ধুরা ক্যাট দিচ্ছে, হ্যাঁ তো আমিও ক্যাট দেবো, নে ভালো কথা। এবার ক্যাটের প্রিপারেশনটা আমার ভালো ছিল, কারণ ইংলিশ ওয়াজ এ মেজর স্ট্রং পয়েন্ট। আমি ইংরেজিতে প্রচুর নম্বর তুলেছি, আমি জানি ইংরেজিতে নম্বর তুলেছি, ডেটা ইন্টারপ্রিটেশনটা আমি ভালো পারতাম, তো তুলেছি। অঙ্ক তো অ্যাজ ইউজুয়াল ছেড়ে দাও, ভালো কথা। এইবার হলো ক্যাট ফ্যাট বেরোলো, ক্যাটের রেজাল্ট বেরোলো। আই হ্যাড অ্যাপ্লাইড ফর ISWBM, ক্যালকাটা ইউনিভার্সিটি, মার্কেটিং। আই গট থ্রু। ওফ, কলকাতায় থাকতে পারবো আরও 2 বছর, তার মধ্যে আমি ফিগার আউট করে নেবো কিছু। কারণ বাবার বক্তব্য ছিল যে পড়াশোনার মধ্যে থাকলে থাকো, আমার কোনো ব্যাপার নেই, আই এম রেডি টু ফাইন্যান্স দ্যাট, বাট তুমি এই আজকে ব্যান্ড করবো, কালকে ওই করবো, ওটা আমার আই এম স্ট্রিক্ট অ্যাগেনস্ট ইট। অ্যান্ড হি ওয়াজ রাইট। যদি আমাকে আমার মতো থাকতে দিতেন তাহলে আমার হয়ে যেত, আমি অনুপম রায় হতে পারতাম না। দেয়ার ওয়াজ আ ওয়ার্ড প্লে দেয়ার, বাট সরি। তো ভালো কথা। এইবার এইসব হচ্ছে জীবনে। তো MBA-তে ঢুকলাম, MBA-তে ঢুকে মার্কেটিং ভালো লাগতে শুরু করলো। ওকে ফাইন, দিস ইজ ইট, এটাই করবো লাইফে, यही करना है, ভেরি গুড। তার মধ্যে একদিন একটা খেপ কাজ পেলাম। খেপ কাজ কি, জুনিয়র আর্টিস্টের কাজ পেলাম। জানি দেখা হবে বলে একটা সিনেমা আছে, সেখানে একটা গান আছে নীল মেঘ মাসে, পরমব্রত গাইছে। পরমব্রতর পাশে কিছু মিউজিশিয়ান দরকার, তাদের জন্য দাঁড়াতে আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছি। পরমব্রত জুনিয়র আর্টিস্ট হয়েছি আমি, ওইভাবে অ্যাকর্ডিয়ান বাজাচ্ছি। তো ভিডিওটা দেখলে দেখবি, ওখানে আমি আছি রোগা। তো ওটার জন্য একটা ডিসেন্ট বলেছিল টাকা দেবে, বিশাদার ছবি। পরে বিশাদাকে বলেছিলাম, বলি এই বাবা তুই আমার জুনিয়র আর্টিস্ট ছিলি, আমরা আরে তো আমার ইম্প্রুভমেন্টটা দেখো লাইফে। তো যাই হোক, ভালো কথা। এই হলো, এইখানে আমার একদল লোকের সাথে দেখা হলো যারাও জুনিয়র আর্টিস্টের কাজ করতে এসেছিলো। ওরা বললো যে এই তুই কি থিয়েটার করিস? বললাম না, আমি করিনি। বলে আমরা একটা দল চালাই, দলের নাম হিপোক্রেটস, তুই কি অভিনয় করবি? হ্যাঁ। আবার মনের জানলা দিয়ে স্বপ্ন বেরিয়ে এলো যে তাহলে কি এইটা, তাহলে কি ভালো, তাহলে কি করতে করতে এদের সাথে কাজ শুরু হলো। করতে করতে 2-3টে নাটক করলাম, খুব সাকসেসফুল হতে শুরু করলাম। আমরা একটা নাটক করেছিলাম গডস টয়লেট বলে, আমি আর আদিত্য বলে একটা ছেলে, দুজনে মিলে করতাম। উই র্যান টু ফুল হাউসেস। তারপর আমি জানি না তুই বাবলাকে চিনিস কি না, বাবলা আন্ডারগ্রাউন্ড অথরিটির বেসিস্ট, সৌম্যদীপ। বাবলা ইজ অলসো রাইটার, ওর লেখা একটা নাটক ছিল ইন লাভ আমরা করলাম। আরও এদিক ওদিক করে প্রোডাকশন হচ্ছে, দলটা দাঁড়াচ্ছে, থিংস আর হ্যাপেনিং ব্রো। ইতিমধ্যে যেহেতু আমি নীলদার সাথে কাজ করেছিলাম, অঞ্জন দত্ত তখন একটা নতুন ছবি করছিলেন, সেই ছবিটায় দে নিডেড সামবাডি, দুটো ছেলেকে লাগবে, একজন মেন, একজন তার বন্ধু। ছবির নাম দত্ত ভার্সেস দত্ত, আমার প্রথম ছবি। তো অঞ্জনদার সঙ্গে দেখা করতে গেলাম প্রথমবার। একটা আমার জীবনের গল্প, জীবনটাই সিনেমা আমার। হ্যাঁ, যে আমার আইডল সে ডেকেছে, এবার গেছি, গিয়ে বসে আছে। আমি বললাম যে আমি কি অডিশন অভিনয় করেছিস? স্কুলে নাটক, একটা সুবিধা হয়েছিল যে আমি স্কুল থেকে ব্রিটিশ কাউন্সিলের তখন একটা 1 অ্যাক্ট প্লে কম্পিটিশন হতো ইন্টার স্কুল, আমি সেটাই গেছিলাম, গিয়ে খুব ভালো পাঠ করেছিলাম, নিজেই বলছি খুব ভালো পাঠ করেছিলাম, কারণ আমি যেটার জন্য একটা প্রাইজও পেয়েছিলাম। এই কম্পিটিশনটা অঞ্জন দত্ত জাজ করতে এসেছিলেন। তো আমার মুখটা মনে নেই, বাট হি রিমেম্বার দ্য কম্পিটিশন। তো ভালো কথা, বলছে ঠিক আছে স্ক্রিপ্ট ফিট পাঠিয়ে দেবো, এটা তোকে আমি এতটা টাকা দেবো, উইচ ওয়াজ ভেরি ডিসেন্ট। এখনকার দিনে কিচ্ছু নয়, 2012 কলেজ স্টুডেন্টের জন্য ভাই ফুল অন খাইয়েছিলাম লোকজনের, প্রপার চাউমিন খাইয়েছিলাম। তো হ্যাঁ, তো ওই গেলাম দত্ততে অভিনয় করতে। প্রথম দিন বড় পাঠ, ওপরবেলার ছাদে, ওই লাহাবাড়ির ছাদে শ্যুটটা হচ্ছে, যেখানে দই চলে যাচ্ছে আর কি, ফাইনালি রনকে বলে দই পায়ন চলে যাচ্ছে। ওইটা আমার ফার্স্ট সিন, ফার্স্ট শট। ওকে, হ্যাঁ,
কি যে ভালো লাগলো, অঞ্জন দা বলে দারুণ হয়েছে, দারুণ, আর একবার একটা করবো, অ্যাঙ্গেল আই ওয়াজ ভেরি হ্যাপি। তখন আবার মনে হচ্ছে তাহলে কি দিস ইজ ইট। এবার কাট টু 2012 নভেম্বর, 23শে নভেম্বর ছবি রিলিজ করবে। 23শে নভেম্বর আমাদের ক্যাম্পাসিং হচ্ছে, মার্কেটিং MBA। আমি ফাইনাল রাউন্ড ক্লিয়ার করেছি, ওদিকে প্রেমিয়ার 7টার সময়। কপাল ভাব আমার, কপাল। চাকরিটাও পেলাম। ইট ওয়াজ আ মিডিয়া মার্কেটিং প্রোফাইল ছিল, মার্কেটিং প্রোফাইল, সেলস প্রোফাইল সম্মেলন দিল্লিতে। স্যালারি ওয়াজ গুড, নাম করা কোম্পানি, আমি নাম নিচ্ছি না, নাম করা কোম্পানি সবাই জানে, বাট যারা আমার হিস্ট্রিটা জানে, বাট নাম করা কোম্পানি। এদিকে নিজের ছবির প্রিমিয়ার, প্রথম ছবির প্রিমিয়ার, ভালো কথা। ছবি রিলিজ হলো, ভালো রেসপন্স। হিট তখনও হয়নি। এখন যেমন সবাই লকডাউনে প্রচুর লোক দত্ত দেখেছে, এখন সবাই খুব ভালোবাসে, তখন ওইভাবে হয়তো চলেনি। ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম, বাট রেসপন্স ওয়াজ গুড ইনিশিয়ালি। তখন তো সোশ্যাল মিডিয়ায় পুশ করার ব্যাপার নেই, তো ফেসবুক ভিডিও এসছে 2017-য়। তো এবার আমার হয়ে গেছে, আমি ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দিয়ে আমি আসছি প্রিমিয়ারে। সঙ্গে আবার মানে তখন আবার প্যারালি পার্সোনাল লাইফে প্রেমটাও চলছে। তখন গার্লফ্রেন্ড, এখন আমার স্ত্রী, তো তিনি সবসময় আমার সঙ্গে আর কি, অ্যান্ড শি নোজ দ্যাট আই এম কনফিউজড। তো শি ইজ লাইক, হ্যাঁ তুই ফিগার আউট করে নিবি, বাট জাস্ট দ্যাট আমি এখন কি হয়, এখন যাই চলে আমি একবার ওকে বলি যে আচ্ছা তুই বল তো, দিস ইজ ওকে, হ্যাঁ ঠিক আছে, তো ভালো কথা। তো এরম হচ্ছে। এবার প্রিমিয়ারে গেলাম, প্রিমিয়ারে তো সবাই ভালো বললো, সবাই বলে ঠিক। একমাত্র ছেলে যে ফর্মাল জামা প্যান্ট পরে প্রিমিয়ারে দাঁড়িয়েছে হুব্বার মতো, হাত ফাত গুটিয়ে, খুব খারাপ, কী বলবো। ভালো কথা, এই হয়ে গেল। পরের দিন সকালবেলা বাড়িতে একটা ফোন এলো, কোনো এক প্রডিউসার, সে ফোন করেছে, নাম্বার জোগাড় করেছে, মোবাইল নাম্বার ছিল না, ল্যান্ডলাইন নাম্বারটা পেয়েছে, ল্যান্ডলাইন নাম্বার পেয়েছে। বাবাকে জিজ্ঞেস করেছে যে ও কি টিভি সিরিয়ালে ইন্টারেস্টেড। আমি বললাম অফকোর্স, অভিনয় করতে চাই, সিরিয়াল করলে তো একটা জায়গা খুলে যাবে না। পাশাপাশি 24 ঘন্টার মধ্যে আমার জয়নিং লেটার পাঠিয়েছে, এই তোমার প্যাকেজ, তুমি এইখানে থাকবে, এই করবে। অ্যান্ড যে মাইনেটা ওরা অফার করছিল, দ্যাট ওয়াজ আ গুড স্টার্ট, মানে ভেরি গুড স্টার্ট। একজন ট্রেনি হিসেবে ডিসেন্ট, মানে আমি আমার জীবনটা আয়েসে কাটিয়ে আমি আমার সেভিংসও করতে পারবো, আমি দরকার হলে বাড়িতেও টাকা পাঠাতে পারবো, আমি অ্যামাউন্টটা বলছি না। এবং সেখান থেকে মানে গ্রোথ ফ্যান্টাস্টিক সবই। এবার বলো মধ্যবিত্ত বাঙালি কি করবে? নো পয়েন্টস ফর গেসিং, বলো কি করবে? চাকরি করবে, ব্যাস। আমি সিনেমার ক্যারিয়ারকে লাথি মেরে দিয়ে দিল্লি চলে গেলাম। আচ্ছা, এখানে তোমার বাবার যখন ফোন কল এসেছিলেন, তো উনি তো জানতেন যে তুমি এখন না, বাবার যেটা তখন মানে বাবা যেটা হি সেড দ্যাট ইউ টেক আ কল, বিকজ তখন মানে বাবা বুঝতে পারছেন যে, কারণ দেখ চাকরিটা যেটা, MBAটা তো আমি নিজে ডিসাইড করেছিলাম পড়বো, MBA আমি পড়লাম, আই ক্র্যাক দ্য প্লেসমেন্ট অলসো, দ্য জব ওয়াজ দেয়ার, আই হ্যাড দ্য জব। তো বাবা বলছিল যে দেখো ইফ ইউ ওয়ান্ট টু, ততদিনে বাবাও একটু আস্তে আস্তে হালকা চেঞ্জ হয়েছে, যে আমি যখন ইনিশিয়েটিভ নিতে শুরু করেছি জীবনে, বাবা বলছে আচ্ছা ঠিক আছে, হি উইল ফিগার আউট সামথিং। কিন্তু আমি ওই মোমেন্টটাতে, আমি যদি ওইটা ছেড়ে দিয়ে, দিল্লির চাকরিটা ছেড়ে দিয়ে সিরিয়ালটা করতাম, আগেন মাই ট্র্যাজেক্টরি উড হ্যাভ বিন ডিফারেন্ট প্রবাবলি, আমি জানি না। এই আমার একটা চ্যাপ্টার শেষ, এইবার আমি দিল্লি গেলাম। না বল, এগুলো মানে জাস্ট নিজে আর বলে বলে কি বলবো, রিলিফ করাটা খুব চাপের একটা বিষয় না। এগুলো রিলিফ করতে করতে মনে হচ্ছে কতটা সময় চলে গেছে না, নিজেকে ঠিক করতে করতে, নিজের খেলনা সারাতে সারাতে কতটা সময় চলে গেছে জীবনে। এবং দিস ইজ সামথিং আই রিয়েলাইজ দ্যাট, ধর এই ইনডিসিশন, এই কনফিউশন, এইটা তো আমরা কেউ চাই না, আমরা সবাই ক্ল্যারিটি চাই, কিন্তু ক্ল্যারিটি তো এমনি এমনি আসে না, ক্ল্যারিটি তো কনফিউশনের মধ্যে দিয়েই আসবে। এবং একমাত্র জিনিস যেটা কনফিউশন কাটাতে পারে সেটা হচ্ছে আমার মনে হয় সময়। টাইম উইল গিভ ইউ দি আনসার, দেয়ার উইল বি অ্যান আনসার। বিটলস বলেছে না যে দেয়ার উইল বি অ্যান আনসার, লেট ইট বি।
ওইটাই, সময় দিতে হবে। টম হ্যাঙ্কস একটা কোট করেছে, Let it দিস pass. Yeah. দিস টু শ্যাল পাস, উফ, উফ। দিস আমি টু যে শ্যাল কতবার পাস। দেখি ভিডিওটা। দিল্লি গেলাম, প্রথমে গেলাম মুম্বাইতে ট্রেনিং হলো। মুম্বাইয়ের নাইট লাইফ দেখে আমি ছিটকে গেছি। তার আগে একবার মুম্বাই যাওয়ার সুযোগ হয়েছে কলেজ থেকে একটা ক্যাম্পাস ট্রিপে, সেও এক গল্প। আমরা ট্রেনে করে রাত 1টার সময় নামছি। আমার যে লিডার, গ্রুপের যে লিডার, আমি বললাম এই আমার ডিনার হয়নি। এবার আমার ধর ডিনার ফিনার না হলে না খুব মাথা গরম হয়ে যায়। লাঞ্চ আমি স্কিপ করে দেবো, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ভাই খাবো না, এ কী রে। আর এখন তো ধর আমি অনেক কন্ট্রোল করছি, হ্যাঁ, এখন রাত্রির একটা রুটি, সবজি, এইসব প্রোটিন শেক এইসব। তখন হচ্ছে দিনে 2 বেলা ভাত, পারলে 3 বেলা ভাত, ঠিক আছে, 3-4 রকম পদ দিয়ে ভাত হবে, হ্যাঁ, 2টো মাছ হবে, ফুল অন। মানে এতটা আমি একটা পয়েন্টে এত খেতাম, গায়ে লাগেনি সেরকমভাবে, বাট এত খেতাম যে আমার হচ্ছে যতক্ষণ না নড়তে পারবো না এই অবস্থা হচ্ছে ততক্ষণ আমাকে খেয়ে যেতে হবে। প্রবাবলি দ্যাট ওয়াজ বিকজ আই ওয়াজ আনহ্যাপি ইন লাইফ, হতে পারে সেটা অনেক সময়, দ্যাটস আ মেকানিজম। একদমই। ভালো কথা। তো এবার আমরা ডিনার ফিনার কি বলে, তুই মুম্বাই আসছি, তুই দাঁড়া, তুই আমি কি মুম্বাই 1:30টার সময় কি খোলা থাকবে। আমরা নামলাম, হোটেলে গেলাম। হোটেলটা হচ্ছে তোর ইজাভেরি বাজারের কাছে, হেঁটে একটু দূরেই হচ্ছে তোর আমাদের মেরিন ড্রাইভ, কুইন্স নেকলেসটা শুরু হয়। তো জাভেরি বাজারের ওখানে আমরা, অপেরা হাউসের উল্টো দিকে হোটেল ছিল, খুব শেডি হোটেল। মানে ওই হোটেলটার সামনেই ব্লাস্ট হয়েছিল একটা, তা ওই জন্য কম দামে পেয়েছে। মানে ভাবো কীরকম কেউ করে এরকম, আই ডোন্ট নো, বাট এনিওয়ে ঠিক আছে। তো আমরা ওই হোটেলে রেখে এবার আমরা হাঁটতে হাঁটতে দেখি যে গাড়ির ভিড় ক্রমশ বেড়ে যাচ্ছে। গিয়ে পৌঁছলাম ওই একদম ভার্সোয়া, আই থিঙ্ক জায়গাটার নাম আমার খেয়াল নেই, যেখান থেকে কুইন্স নেকলেসটা শুরু হয়, ঠিক মোড়টাতে একটা পাওভাজির দোকান আছে, হ্যাঁ, শিবসাগর না সুখসাগর কি একটা নাম। তুই বিশ্বাস কর, পা ফেলার জায়গা নেই। রাত 2টো বাজে অন আ ফ্রাইডে নাইট ইন মুম্বাই। আমি তখন ভাবলাম যে আমি তাহলে এদেশের কোন প্রান্তে পড়েছিলাম ভাই, এটা কি। তারপর আমরা ওখানে চিজ পাওভাজি খেলাম, সে অমৃত। আজ অবধি আমি অন্য কোথাও পাওভাজি খাই না। আমি কোথাও না, আমি যদি পাওভাজি খেতে হয়, আমার যদি সেরম ক্রেভিং হয়, আমি বম্বেতে কাজ ফেলবো, আমি বম্বেতে গিয়ে আমি সুখসাগরেই পাওভাজি খাবো, কারণ ও আলাদা জিনিস একটা। এবার আমরা পাওভাজি খেয়ে এবার ও বলছে যে আইসক্রিম খাবে। ন্যাচারালস তখনও আসেনি কলকাতায়, এটা হচ্ছে ন্যাচারালস একদম পুরো মেরিন ড্রাইভের ওপর। এবার আমরা হেঁটে যাচ্ছি, দেখি লোকে এক্সারসাইজ করছে, কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। ইট ইজ 3 in the night। তখন আমার বন্ধু আমাকে বললো যে এমনি ম্যাক্সিমাম সিটি বলে না এটাকে। আমরা ভাই এই শহরে তো কিছু একটা করতে হবে ভাই, কিছু একটা করতে হবে, মানে এটা দিস ইজ আনবিলিভেবল। এখন মুম্বাইতে যেমন রাস্তাঘাট খুঁড়ে টুড়ে বিচ্ছিরি অবস্থা করেছে, তখন না মারিন ড্রাইভ ওয়াজ হোয়াইট, হ্যাঁ, পরিষ্কার ঝকঝক করছে। তখন আমাদের সিলিং হয়নি, সিলিংয়ের কাজ শুরু হবে এরকম টাইপের। তো ভালো কথা, ওটা বাদ দে। ওখান থেকে আমি চলে এলাম দিল্লিতে নামলাম গাড়ি করে, আমরা যাব NCR, ফিল্ম সিটি নয়ডা। ভালো কথা, নয়ডা এ আবার কী নাম, দেখলাম যে নয়ডা কোনো আলাদা জায়গার নাম না, নয়ডা ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন, নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। একটা অ্যাব্রিভিয়েশন নামের জায়গায় থাকতে যাবো আমি, এটা কী রে ভাই। যাই হোক, ঠিক আছে, গেলাম, গিয়ে অফিসে প্রথম দিন এসব হলো, তারপর হোটেল দিয়েছিল। কিন্তু আমি দেখছি যে জায়গাটা খুব অদ্ভুত, ভালো। আমার সঙ্গে আরও 2জন রুমমেট ছিল, একজনের নাম অশ্বিন, এমপির ছেলে, মধ্যপ্রদেশের ছেলে, আরেকজন নাম গুরপ্রীত, পাঞ্জাবের ছেলে। তার বাঙালি, এমপি আর পাঞ্জাবি একটা ছেলে, ফুল সেকুলার ইন্ডিয়া হচ্ছে একসাথে আমরা ঘুরে বেড়াচ্ছি, 3জন ম্যানেজমেন্ট ট্রেনিং ঘুরে বেড়াচ্ছি। কী এবার বাড়ি দেখা হচ্ছে, তখন আমি রিয়েলাইজ করলাম যে ব্যাচেলার ছেলেদের কেউ পছন্দ করে না। 3টে ব্যাচেলার মুস্কো ছেলে, তাদের কেউ থাকতে দেবে না। কী সব আনতাবড়ি বলে, আপ লোক দের সে आओगे, आप लोग को তালা লাগানা নেই আতা, এইসব বলে। না রে, তালা দিয়ে ছোটোবেলা থেকে তালা দিচ্ছি, বাড়িতে তালা দিতে পারবো না। তো করে করে একজনকে পটানো গেল, যার একটা গ্রাউন্ড ফ্লোর খালি ছিল। এদিকে সেক্টর 82-তে একটা সেক্টর, সে মানে ধর কি বলবো, মানে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে একটা হয় না যে সমস্ত আশেপাশে শহর ভাইরাস এটাকে শেষ হয়ে গেছে, এই একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। লাস্ট অফ আস হচ্ছে আমার সঙ্গে ওখানে,
হ্যাঁ মানে সে ধর যমুনা এক্সপ্রেস দিয়ে সোজা যাচ্ছিস, গিয়ে হঠাৎ করে বাঁদিক নিয়ে একটা অন্ধকার টানেলের মধ্যে দিয়ে গিয়ে দুটো ঝোপঝাড়ের পাশ দিয়ে গিয়ে হঠাৎ করে একটা সোসাইটি, সেই সোসাইটিটা উইয়ার্ড দেখতে। হ্যাঁ, তো আমরা থাকতে শুরু করলাম ওখানে। এই করতে করতে আমাদের তিনজনের একটা বন্ধুত্ব তৈরি হলো। এই অশ্বিন বলে ছেলেটা, এখন ও ওই কোম্পানিতে হিজ বিকাম ভেরি সিনিয়র। ও মানে ভাইস প্রেসিডেন্টের কাছাকাছি চলে গেছে। বাট ওই ওর ওর ও খুব রিসোর্সফুল ছিল। ও বাইক মধ্যপ্রদেশ ইন্দোর থেকে বাইক আনিয়েছে। হ্যাঁ, এবার বাইকে করে আমরা এদিক ওদিক যাওয়া শুরু করলাম। কেউ কোনো দিন মুরথালে যাওয়া হলো পরোটা খেতে, বা দিল্লিতে যাওয়া হলো। ওদের সাথে আমার খুব ভালো একটা ইকুয়েশন চলছিল, বাট আই ওয়াজ মিসিং দিস বাঙালি কানেক্ট। ইতিমধ্যে আমার এক বন্ধু, সে দিল্লি গেল, তাকে আমি বললাম, তার সঙ্গে আবার ওর বন্ধুদের সাথে আলাপ হলো, তখন একটা কলকাতা সার্কিট তৈরি হলো, একটা বন্ধুরা বাঙালিরা তৈরি হলো, বা যেখানে ভাত পাওয়া যায় গিয়ে, ভাত ডাল পোস্তর বড়া পাওয়া যায় গিয়ে। এগুলো না বিশ্বাস করছি না, আমরা খুব কলকাতা থেকে পশ্চিমবঙ্গে থেকে আমরা এটাকে হ্যাঁ ঠিক আছে নর্মালি নিই, কিন্তু বাইরে গেলে এই যে খাবারগুলো, একটা শিয়ার ভাত ডাল আলু পোস্ত, এটা চোখে জল এনে দেয়। এখন অনেকটা বেটার, আমাদের সময় একটু ইয়ে ছিল, আরও আগে যারা গেছে তাদের তো আরও চাপ। তো ভালো কথা। তো এদিকে অফিসে গিয়ে আমি ঢুকে বুঝলাম, আমি গিয়ে কাজ করতে করতে বুঝলাম যে তুমি ক্যাম্পাস ইন্টারভিউ থেকে চাকরি তো পেয়ে গেলে, কিন্তু সেটা সব নয়। যেটা কোনো কলেজ ইউনিভার্সিটি শেখায় না, সেটা হচ্ছে চাকরি টিকিয়ে রাখতে হয় কী করে। কেউ শেখায় না, কারণ এটা শেখানো যায় না। কারণ তোমাকে অনেক কিছু শেখাতে হবে, তোমার পলিটিক্স শেখাতে হবে, তোমাকে একে কাঠি করা ওকে কাঠি করা শেখাতে হবে, কাকে তেল মারতে হবে সেগুলো শেখাতে হবে। এগুলো কোনো কলেজে শেখানো যাবে না, অপমান সহ্য করা। এখানে কোনো কলেজে শেখানো যাবে না। এবার কী করবে, তুমি করো, হ্যান্ডেল করো। তোমার গোটা নর্থ ইন্ডিয়ান টিমে তুমি একা বাঙালি। এবং বাঙালিদের প্রতি ওদের একটা অনীহা আছে, এখন অনেক প্রকটভাবে দেখতে পাই আমরা। আমি তো বুঝেছি ভাই, মানে ইট ওয়াজ নট সামথিং রেশিয়াল, বাট মানে ধর, আরে তুম ক্যা বলো, তু তো বাঙালি হ্যাঁ, এই যে টোনটা, বাঙালিদের প্রতি ওদের একটা ইয়ে আছে। কিন্তু ওর বস আবার বাঙালি, ও আমাকে এরম করছে, করে একটা বাঙালি লোককেই রিপোর্ট করতে যাচ্ছে। এই অদ্ভুত, হয়তো ওই কারণেই যে অনেক বসেরা না, মানে মিডিয়াতে, মেন স্ট্রিম মিডিয়াতে যেটা ছিল, এখন কি জানি না, 10-15 ইয়ার্স ব্যাক, দ্যাট সিনিয়র ম্যানেজমেন্টে টপ লেভেলে প্রচুর বাঙালি, অ্যাডভার্টাইজিং বল, মেন স্ট্রিম মিডিয়া বল, নিউজ পেপার বল, যাই হোক হোয়াট এভার। এবার গেছি, কিছুই বুঝতে পারছি না কি করে কি করে। এই আমি বুঝতে পারলাম আমার প্রোফাইলটা যে মিডিয়া সেলস প্রোফাইল, অ্যাড বেচার প্রোফাইল। তো সেই করতে শুরু করলাম, যে এদের সিনিয়রদের সাথে যেতে শুরু করলাম। নয়ডা থেকে গুড়গাঁও যাওয়া শুরু করলাম মেট্রো ধরে, 50 কিলোমিটার ধরে মেট্রোতে বসে আছি। ভাবতে পারছি আমাদের এখানে মেট্রো মানে কি, কালীঘাটে উঠলাম, এক সাইডে নামলাম, 50 কিলোমিটার্স যাচ্ছি তো যাচ্ছি, আসছি তো আসছি। এবার যাচ্ছি মানে ধর যাচ্ছি গালাগাল খেতে খেতে, গিয়ে গালাগাল খাচ্ছি, আবার গালাগাল খেতে খেতে ফিরছি। মানে আমি একদিনের ঘটনা বলছি, যে ধর এই যখন অ্যাড রিলিজ হয় তার একটা ডকুমেন্ট হয়, এটাকে আরও বলে রিলিজ অর্ডার। তো রিলিজ অর্ডারটা আমাকে প্লট করে প্ল্যানারকে পাঠাতে হবে, প্ল্যানার ওটা দেখে অ্যাপ্রুভ করবে, তবে বিজনেস আসবে। প্ল্যানার হচ্ছে সেই মাঝখানের লোকটা যে ক্লায়েন্টের থেকে টাকা নিয়ে তার মিডিয়া প্ল্যানিংটা করে দিয়ে দেয়। এখন এই প্ল্যানারদের, থ্যাঙ্কস টু ইউটিউব, থ্যাঙ্কস টু পিপল লাইক ইউ, যারা ধর তুই ইউ আর ইউর ওন ব্র্যান্ড, যারা পডকাস্টার, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, দে ক্যান প্ল্যান দের ওন মিডিয়া স্পেন্ড, উইচ ইজ এ গ্রেট থিং। যাই হোক, তখন এইসব কিছু না, তখন মেন স্ট্রিম একদম, টিভি, রেডিও, প্রিন্ট, এইসব ভেরি গুড। তো আমি গেছি, এবার এই যে কাগজটা আমি পুরো ভুল প্লট করেছি, ঠিক আছে, করে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে ওটা ওর ইয়ের কাছে গেছে, ওখান থেকে ফোন করেছে আমার বসকে। আমি তখন বেরোচ্ছি, মানে বেরোবো, যাবো গুড়গাঁও। तो बोलती ये तूने क्या किया है? बोले ये जाएगा तू प्लानर के साथ बैठ के ये करेक्ट करेगा, नहीं तो वापस नहीं आएगा, मैं तुझे देखना नहीं चाहता हूँ। এবার গেছি, গিয়ে বসে আছি, সব কী যে হবে, কেউ ফোন তুলছে না আমার। ওদের মধ্যে একটা সেটিং ছিল, একে এর ফোন তুলো না, কাটাও একে। যেখান থেকে আমার একটা ইটস এ লার্নিং, আমি ওই দিন নিজেকে প্রমিস করেছিলাম যে আমি যদি কাউকে শেখাবার সুযোগ পাই, আমার আন্ডারে বলবো না, বাট আমার টিমে বা আমার সঙ্গে যদি কোনো সাবঅর্ডিনেট কাজ করে, আই উইল ট্রাই মাই বেস্ট টু আপলিফট দ্যাট পারসন। কারণ যে নতুন হয় না, তাকে সবাই রগড়ে দিতে চায়, সবাই। নতুন অল্প
অল্প এক্সপিরিয়েন্সের বা যে একদম গ্রিন হর্ন তাকে অপমান করার যে একটা সেডিস্টিক প্লেজার, এটা সবাই নিতে চায়, কেন জানি না। এনিওয়ে হলো, থ্যাঙ্কফুলি ওইখানে এক বাঙালি ছিল, অনির্বাণ দা বলে, সারনেম ভুলে গেছি। বেরিয়ে এসে বলছে যে তুই সমক? আমি হ্যাঁ। তুই কী করেছিস? আমি জানি না দাদা, আমাকে বলেছে, আমি এগুলো পারিও না, আই ডোন্ট ইভেন লাইক দিস জব। বলে আচ্ছা ঠিক আছে, আমি করে নিচ্ছি, করে তুই, আমি তোকে, হি সামহাউ হেল্প মি টু সেন্ড ইট টু মি অন হোয়াটসঅ্যাপ। আমি ওটাকে নিয়ে আবার করে পাঠিয়ে আবার আলাদা করে পাঠালাম। তারপর আমার বস বললো হ্যাঁ ঠিক আছে এবার এসে, তো বলছো যে পারলে কাট এখান থেকে, তুই পারবি না। হ্যাঁ দেখি কী করা যায়। আমার এক বাঙালি বসও ছিলেন, ওনার সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে। হিজ বিন ভেরি নাইস টু মি, হিজ বিন ভেরি হার্ড অন মি অ্যান্ড ভেরি নাইস টু মি, অদ্ভুতভাবে। তো উনি আমায় বলে একদিন এরকম হচ্ছে, মানে ধর যে ব্রাঞ্চ হেড সবাইকে নিয়ে বসেছে, কার কত অ্যাচিভমেন্ট, টিমে 7 জন ইনক্লুডিং মি, বাকি 6 জনের 85%, 90% অ্যাচিভমেন্ট, একটা ছেলের 130%। ও মানে ব্যাগপত্র বন্ধ করে মালয়েশিয়া ঘুরতে যাচ্ছে। হ্যাঁ মানে অনুরাগ বলে একটা ছেলে ছিল, সারা বছরের সেলস 6 মাসে করে নিয়েছে, সামহাউ পিকড আপ ক্যাম্পেইনস লাইক দ্যাট। এবার আমি তার মধ্যে দিয়েছি আমার 25% অ্যাচিভমেন্ট। আর যাই হোক, তারপরে যা শুনিয়েছিল আমাকে, তো সবাই চলে গেল, আমার বস থেকে গেলেন, বললেন যে তুই ঠিক কর তুই লাইফে কী করবি, এটা তো হচ্ছে না। অ্যান্ড সি আই এম নট গোয়িং টু সেভ ইউ জাস্ট বিকজ ইউর ইন মাই টিম। তোকে কেউ এখানে নিজের টিমে চায় না। হ্যাঁ, তোকে একটা টিমে দেওয়া হয়েছিল, তোকে সেখানে পারিসনি, তোকে এখানে ডিমোট করে দিয়েছে, তুই ডিমোট হতে থাকবি। একটা পয়েন্টে কবিতা, যে HR, কবিতা উইল আস্ক ইউ টু লিভ অ্যান্ড দিস ইজ ইয়োর ফার্স্ট জব। আমাদের কিচ্ছু হবে না, তোকে বার করে দেওয়া হয় সিস্টেম থেকে। কারণ তাহলে আমি কী করবো? বলে সেটা ডিসাইড কর কী করবি, থিঙ্ক। ভালো কথা। এর মধ্যে আমার আরেকবার টিম চেঞ্জ হয়ে গেল। আমি একটা অন্য টিমে গেলাম, সেখানে যে বস ছিল সে আরেকজন, সে একটু খ্যাপা টাইপের আর কি। হ্যাঁ, সে মানে ধর ভুল হলে কান ধরে দাঁড় করিয়ে দিত। এখনকার দিনে এটা বলা যাবে না, বা এটা বললে হয়তো হয়ে যাবে, বাট উই অলসো টুক ইট। আমরা কেউ কমপ্লেন করিনি। জেনজি হলে কী করতো আমি জানি না, জেনজিকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে, জেনজি কোর্টে নিয়ে যেত কোম্পানিকে। বাট ইট ইজ গ্রেট থিংস অ্যাবাউট জেনজি ম্যান, ইটস ভেরি গুড। ওরা এই ব্যালেন্সটা করতে পেরেছে, ভালো কথা। মিলেনি। আমাদের তো সমস্যা হচ্ছে, আমরা সাহেব দাদা একটা পার্ট দেবে, একটা চাকরি দেবে, বাবা একটু টাকা দেবে, এই করে কেটে গেল সারা জীবন। তো ভালো কথা, এসব হচ্ছে। তো আমি আবার টিম চেঞ্জ হয়েছে। এবার ওই লোকটার আন্ডারে আমি বললাম এই পারবো না, আমি সম্ভবই নয়। ওই একদিন রাত্রির একটা ঘটনা ঘটেছিল, আমার কি একটা ভুল হয়েছে, তার জন্য ওদের একটা ক্যাম্পেইন মিস হয়েছে। হি হেল্ড মাই কলার, আমি বলেছিলাম মেরেই দাও, মার দো স্যার, মেরে এটা আমি জোশটাকে বলেও ছিলাম এই গল্পটা। যাই হোক, তারপর মারেনি আলটিমেটলি। আই কেম ব্যাক হোম এট 11 in the night অ্যান্ড দ্যাট ইজ দ্য ডে আই ডিসাইডেড যে না, আমার হাতে কিছু নেই, আমি চাকরি ছেড়ে দেবো, পারবো না। পরের দিন গেলাম, সোমবার গেলাম, ইট ওয়াজ ফ্রাইডে, সোমবার গেলাম, আই রিজাইন্ড। ইট গট অ্যাকসেপ্টেড অলসো ইমিডিয়েটলি, স্যাট করে। ও বসেই ছিল, এই ছেলে কখন পাতা ফেলবে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবার তো আমার হয়ে গেছে কেস। আমি ভেবেছিলাম যে ওরা একটু নেগোশিয়েট করবে, না 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 না, ও আচ্ছা ওকে, ও সো ভেরি স্যাড, অল রাইট অ্যাকসেপ্টেড। ও ভাই, এবার আমার হাতে 1 মাস সময়, 1 মাসে আমার নোটিস পিরিয়ড আছে। নোটিস পিরিয়ডের পর আমি জানি আমার একটা ওই সব মিলিয়ে যেটা দেয় না ফুল অ্যান্ড ফাইনাল একটা ঠিকঠাক টাকা আমাকে দেবে। তারপর এদিকে আমি প্রায় 1 বছর কাজ করেছি, তার একটা কিছু টাকা পয়সা আমি পাবো, আমার সেভিংস আছে, রেন্ট ফেন্ট সব মিলে আছে। কিন্তু তারপর বাড়িতে তো বলতে পারবো না, মানে এখন বলতে পারছি না, কারণ বাড়িতে বললে মা প্যানিক করবে, বাবা বলবে আমি তো বলেছিলাম, কী হবে আমি জানি না। তো কী করবো, ততদিনে আমি নয়ডা থেকে দিল্লি শিফট করে গেছি, সাউথ দিল্লিতে ওই বন্ধু যে বাঙালিদের গ্রুপটা বললাম তাদের সঙ্গে থাকছি। আমার যে রুমমেট দীপাঞ্জন, এখনও উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। আমাদের আবার টাইম লাইনটা অদ্ভুত, আমাদের বিয়েও একসঙ্গে হয়েছে, উই হ্যাড কিডস অলসো টুগেদার, পাশাপাশি জন্মদিন দুজনের, ভালো কথা। তো ও আমাকে বললো যে তুই চিন্তা করিস না, তুই দেখ এখানে যা পাবি, সেলসটা আর খুঁজতে যাস না ভাই। আলাম না না না, আর না সেলস আমি আর করবো না, তুই
খোঁজ, আমি আছি। তো হি অ্যাকচুয়ালি স্টার্টেড পেইং ডাবল রেন্ট। পুরো রেন্টও একা দিতে শুরু করলো, পুরো রেন্টটাও একা দিত, বাজারের অনেকটা খরচাও একা দিত, আমি ধর কিছু বিলস অল্প বিস্তর এদিক টেদিক এই করে ওর ওপর অনেকটা প্রেশার এসে গেল। বাট হি টুক ইট। মানে আজকে আমি জানি না এখন এরকম এরকম আমি বললাম না যে কিছু মানুষ পেয়েছি জীবনে এরকম যে হঠাৎ করে এসে সাপোর্ট করে গেছে। আরও আছে বলছি আমি, 1 ঘন্টা এখানেই বেরিয়ে গেল তোর। যাই হোক, একটা প্রশ্নের উত্তর 1 ঘন্টা ধরে দিচ্ছি আমি। মানে আমাদের লাইভ অডিয়েন্স আছে, মানে সেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট সবাই ইজ হুকড অন টু দ্য জার্নি, মানে ইট ইজ সো বিউটিফুল। ওকে ওকে, তো ভালো কথা। এবার হলো এই 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 আমরা এবার তখন আমি কন্টেন্ট রাইটিংয়ের কাজ খুঁজতে শুরু করলাম, দেখলাম যে আছে। ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্ট তখনও নেই। তখন একটা গুড়গাঁওতে একটা খুব শেডি একটা টাওয়ারে, প্রচণ্ড শেডি একটা অফিস, সেখানে অনেকে বসে এরকম গুজগুজ করে কাজ করছে। আমাকে বললো যে তুমি এরকম, আমি বললাম স্যার আমি যদি লিখে মেল করে দিই হবে? বলে হ্যাঁ চলেগা। আমি বললাম লগ ইন টগিনে বলে ওসব বায়োমেট্রিক নেই, অ্যাফোর্ডও করতে পারবো না, অত পয়সা নেই। তুমি মাল পাঠাবে, তুমি মাসে যে কটা আর্টিকেল লিখে পাঠাবে সেই অনুযায়ী তোমার আমি টাকা দিয়ে দেবো। ভালো কথা। তো এইটা শুরু করছি। এরম একটা সময় আমাদের দিল্লিতে ওই যার সঙ্গে আমরা থাকতাম তাদের বাড়িতে মাঝে মাঝে একটা আড্ডা বসতো। এরম একটা সময় আমারই এক বন্ধু, মানে ধর অনেক দিনের পরিচিত, বাট উই ওয়ার নেভার ইন দ্য সেম সার্কেল, ওর সঙ্গে আবার আমি যাদের সাথে থাকতাম তার একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। শি ওয়াজ ট্রাভেলিং, ও কলকাতা থেকে চণ্ডীগড়ে যাচ্ছে, শি ওয়াজ ইন দিল্লিতে ওর বাড়িতে। এবার আমরাও এসেছি, তখন অনেক দিন পরে আই মেট হার। আমি বললাম আরে কী ভালো আছো? বলে হ্যাঁ, তোর কী খবর, তুই কী করছিস লাইফে? তো শি ওয়াজ লাইক যে বল কী চলছে। আমি বললাম পুরোটা। আর তখন পার্টি হচ্ছে, ওদিকের আড্ডা মারছে লোকজন, আমি এখানে বলছি জানো আমার সাথে কী হয়েছে, আমার সাথে কি এ যা হয় আর কি, বিশাল কমপ্লেন করছি। ও বললাম আচ্ছা ঠিক আছে, দেখি কী করা যায়। তো আমাদের এই ব্যাপারটা 2 দিন চলেছিল। এবার ওই দিন আমার কি হতো, সারা সপ্তাহ অফিসে ওরকম বাজে মুডের পর যখন আমি বাড়ি ফেরত আসতাম, এদের সঙ্গে যখন থাকতাম তখন আমি রিফ্রেশ হয়ে যেতাম। আই ইউজ টু গো ব্যাক টু মাই অরিজিনাল মুড, আমার যেটা মুড। আমি খুব আড্ডাবাজ, আমি ধর মানে আমি কথা বলতে শুরু করলে মোটামুটি লোকজনের একটা অ্যাটেনশন থাকে, আই ক্যান ডু দ্যাট, আই হ্যাভ অলওয়েজ ডান দ্যাট। তো এইটা করতে করতে সন্ধেবেলা পরের দিন এরকম হচ্ছে, তো আমাকেও বললো যে শি টোল মি, আই মাস্ট টেল হার নেম, শাওনিদি আমাকে বললো যে তুই একটা অডিশন দে না। বললাম কিসের অডিশন? বলে দেখ আই এম আ প্রডিউসার উইথ মির্চি রাইট নাও, উই ওয়ার লুকিং ফর আ জব। দে, আমার ইনস্ট্যান্ট দে, পাগল নাকি, ও সব হবে না মতো, আমি ভাবিনি কোনো দিন, আমি না কী করে। বলে তুই আয় না, তুই কবে আসবি? আমি তো এখন খালি। বলো আচ্ছা ঠিক আছে, তুই পুজোয় আসবি? আমি হ্যাঁ পুজোয় আসবো, পুজোয় এলে তাহলে উইল ফিগার আউট সামথিং। ঠিক আছে, আমি বললাম তাহলে জবটা কি মানে কলকাতায় হবে? বলে হ্যাঁ। আমি ফুল টাইম? হ্যাঁ। স্যালারি দেবে? হ্যাঁ। আচ্ছা ওকে। হ্যাঁ দূর পারবো না আমি কী করে কী করবো, আমি রেডিওতে কথা বলতে পারি নাকি? আমি মীরকে শুনেছি, মীরের মতো বলতে পারবো আমি কোনো দিন? ওরকম হয়? আর আচ্ছা ঠিক আছে, যদি আর যে না হয় অন্য কিছু তো থাকবে, কিছু একটা থাকবে, অফিসে কিছু একটা করে নেবো। তো পুজোর সময় এসেছি। এবার পুজোর সময় তার আগে মা বাবাকে, তার আগে কি সিনটা শোন। সকালবেলা মা ফোন করছে, হ্যাঁ অফিস পৌঁছে? হ্যাঁ পৌঁছে গেছি। বারান্দায় গিয়ে যাতে ট্রাফিকের আওয়াজ আসে, অফিস পৌঁছে গেছিস? হ্যাঁ পৌঁছে গেছি। এইসব অ্যান্ড মানে ধর দীপাঞ্জন বেচারা, মানে ও সকালে উঠে নিজের টিফিন করছে, আমার জন্য টিফিন করছে, লাঞ্চ রান্না করছে আমার জন্য, কারণ এর আগে আমরা দুজনেই অফিস যেতাম, ক্যান্টিনে খেয়ে নিতাম। লাঞ্চ রান্না করছে আমার জন্য, করে রেখে আমাকে ঘুম থেকে তুলে তারপর যাচ্ছে। আমি উঠে দাঁত মেজে ব্রেকফাস্ট করার পর আমার কিছু করার নেই জীবনে। দ্যাট ইজ দ্য টাইম আই স্টার্টেড লার্নিং দ্য গিটার। ইউটিউব থেকে গিটার বাজানো শুরু করলাম। আর কিচ্ছু করার নেই, জামা কাপড় কাচ্ছি, বারান্দায় দাঁড়িয়ে আছি, কী হবে জীবনে এসব নিয়ে ভাবছি। ইউটিউব দেখছিলাম। এই তখন তো আর এই স্কেচেসগুলো সেভাবে শুরু হয়নি, তাহলে আরও মজা হতো। ভালো কথা। এসব হচ্ছে হয়ে পুজো তো বাড়িতে আমি জানাইনি। এবার পুজোর সময় এসছি, মাকে বলেছি আমি একদম লক্ষ্মী পুজো কাটিয়ে যাব। তার আগের বছর আমি এসেছিলাম 2 দিনের জন্য। বাবা মাকে বলছে, আমি শুনছি যে ওর এত বড় ছুটি পেলো কী করে বলো তো, কিছু তো একটা গণ্ডগোল আছে, ওকে জিজ্ঞেস করো যাও। মা বলছে হ্যাঁ রে তোর সব ঠিক আছে? হ্যাঁ।
আমি বললাম তো এত বড় ছুটি, আমি বললাম আমার তো মানে ভালো পারফরমেন্স ছিল তো আমি একটু বেশি ছুটি পেয়েছি, আমি তো এমনিতে ছুটি নিই না। ও আচ্ছা আচ্ছা, তোর কাজের অসুবিধা হবে না? না তুই তো ল্যাপটপও আনিস নি। ল্যাপটপ তো সারেন্ডার করে দিয়েছি, ল্যাপটপ আনবো কি? না না আমি ল্যাপটপ ছাড়াই এসেছি, আমি এখন বলে দিয়েছি যে আমি পুজোর সময়। আচ্ছা ঠিক আছে। আমি মহালয়া চলে এসেছি বাড়ি, মহালয়া থেকে লক্ষ্মী পুজো, কোন অফিস ছুটি দেবে? মহালয়াতে বাড়িতে এসে বসে আছি, আর অফিস থেকে কোনো ফোনও নেই। আগের বছর বারবার ফোন আসছে, এই আসছে, কোনো ফোন নেই, কিচ্ছু নেই। মা বলে এই ছুটিটা খুব এনজয় করতে পারছিস না? আমি বললাম, হ্যাঁ বাবা, দেখি বাবা যতবারই দেখা হচ্ছে বাবা মার সাথে, বাবা হচ্ছে এই আমাদের এই কি বল কে মেনন যে পার্টটা করে স্পেশাল অপসে, হিম্মত। বাবা হিম্মতের পুরো তাকিয়ে আছে আমার দিকে। যাই হোক ঠিক আছে। এবার ষষ্ঠীর দিন আমি একটা চান্স পেলাম একটা অডিশন দেওয়ার। তখন শান্তিনিকেতন বিল্ডিংয়ে অফিস, ক্যামাক স্ট্রিট। গিয়ে আমার ইন্দ্রাণী চক্রবর্তীর সঙ্গে আলাপ হলো, ইন্দ্রাণীর সঙ্গে আলাপ হলো। আইসি প্রথমে আমাকে দেখে বলো, আমি তোমার মুখ দেখবো না, আগে তোমার গলা শুনবো। গেলাম, গিয়ে কথাবার্তা বলছি, এরকম হচ্ছে, কিছু একটা জিজ্ঞেস করছে, প্রশ্নের উত্তর দিচ্ছি। বললো একটা জোক বলো, আমি বললাম, র্যান্ডাম একটা জোক বললাম। বললো আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, যাও পুজোর পরে আবার দেখছি। হলো একাদশীর দিন আবার ডাক পড়ল, আবার গেলাম। তখন একটা ওই শিট পাতা মতো দিল, যেখানে কিছু স্টেটমেন্ট লেখা আছে, সেটা উচ্চারণের জন্য আর কি, একটা স ফ ফ ফ, এই বাংলা যেমন ফ হয় না, এইসব এগুলো আমি জানতাম, কারণ আমি ছোটোবেলা থেকে তো আমি এলিকিউশন করছি, এই করছি, আমার বাংলার উপর দক্ষতাটা বরাবরই ছিল, মানে অন্তত কথিত বাংলা যেটা, অ্যান্ড ইনক্লুডিং অ্যান্ড অ্যালং উইথ দ্যাট মাই ইংলিশ ওয়াজ গুড। তো হিন্দিটা পরে ম্যানেজ করি, ঠিক আছে। তো এইসব হয়ে গেল। তারপর আমি বললাম যে আচ্ছা আমি এবার কী করবো? বলে তুমি কী করবে, তুমি দিল্লি ফেরত চলে যাও। মানে আমি যে বললো আমাকে একটা এরকম, বলো না না তুমি কি, অনেক সময় লাগবে, তুমি যাও না, তুমি কি কন্টেন্ট রাইটিং করছো তো করো গিয়ে। ইয়ে ভগবান। আমি ওই যে লক্ষ্মী পুজোর দিন বা লক্ষ্মী পুজোর পরের দিন আমি যে ফ্লাইটে উঠছি, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য স্যাডেস্ট ফ্লাইটস আই হ্যাভ টেকেন। হ্যাঁ, আমি কলকাতার ফ্লাইট থেকে উঠছি, মাকে বলেছি যে গিয়ে অফিস জয়েন করব। আমার গার্লফ্রেন্ড, যিনি এখন আমার ওয়াইফ, তিনি পুরোটাই জানেন। তিনি বলছেন যে যদি হয়ে যায় হয়ে যাবে, কি করবে আর কটা দিন। আমি যদি ফিরতে না পারলে তুই ওখানে কিছু একটা করার চেষ্টা করবি। আই উইল ট্রাই অ্যান্ড জয়েন ইউ ইন দিল্লি। এসব হচ্ছে, সেভিংসের অবস্থা তো ছেড়ে দে। দীপাঞ্জনকে বললাম, বলে হ্যাঁ ঠিক আছে তুই আয় না, তুই চিন্তা করিস না, আমি দেখছি কী করা যায়। ইতিমধ্যে অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করি। এখানে একটা অ্যাড এজেন্সিতে কপি রাইটারের ইয়ে ছিল, আমার বন্ধু কাজ করতো। ও বললো আমি তোকে দিতে পারি, বাট উইল ইউ বি, দে ওয়ার অফারিং হোয়াট 8,000 রুপিস। আমি আই ক্যান টেক ইট, বাট আমার ভুল কি জানো তো, মানে ওই মোমেন্টে ভুলটা হচ্ছে যে আই শুড হ্যাভ টেকেন দ্য কপি রাইটিং জব। টাকাটা নিয়ে আমার ভাবা উচিত ছিল না, আমি তখনও ভাবছি আমার কিছুই নেই, আমি আর টাকা নিয়ে ভাবছি যে 8,000 টাকায় কী করে করবো, করে নেওয়া উচিত ছিল। যাই হোক, ভালো কথা, এইসব ভাবছি, তো ফ্লাইট টেকস অফ। অ্যান্ড সামহাউ আই ওয়াজ লাইক থিঙ্কিং যে আমি কি আর কোনো দিন ফিরতে পারবো কলকাতায়? কারণ আমি এটা বুঝে গেছিলাম যে আমি দিল্লিতে থাকতে পারবো না। বম্বেতে ঠিক আছে, হয়তো বম্বেটা পারবো, কারণ বম্বের অনেক জায়গা কলকাতা শহরের মতো। আমাদের এই শহরে অনেক সমস্যা আছে আমি জানি, কিন্তু কি করব, আমার জন্য এটা আমার কাছে অক্সিজেন। আমি কলকাতায় থাকতে হবে, আমার কিছু করার নেই। আমি আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক সুযোগ মিস করেছি আমি, এই কারণে যে আমি কলকাতা ছাড়তে পারবো না। আমার তাতে কোনো দুঃখ নেই, আমি এই শহরে থাকছি, আমার ছেলেই শহরে বড় হচ্ছে, আমি তাতে খুব খুশি। কামিং ব্যাক টু দ্য স্টোরি, ফ্লাইটে বসে ভাবছি যে আমি কি আর কোনো দিন ফিরতে পারবো? এবার ইতিমধ্যে দিল্লি পৌঁছে গেছি। দিল্লি পৌঁছে দেখি যে কন্টেন্ট রাইটিংয়ের কাজটা যেটা করতাম, ওই অফিসটা বন্ধ হয়ে যাচ্ছে। তো ও ভি গায়া। এদিকে এদের কোনো মানে এদের সাইলেন্স, কিচ্ছু নেই। মাঝখানে একবার বললো যে তুমি আমাদের অফিসে গিয়ে একবার দেখা করো, একজনের সাথে দেখা করতে হবে। আমি প্রচুর লোকের সাথে গিয়ে দেখা করেছি, আমার প্রায় 11টা রাউন্ড ইন্টারভিউ বা সব মিলে ইন্টারভিউ বল এই বল, কিন্তু ওখান থেকে কিছু আসছে না। আমি দীপাঞ্জনকে বললাম যে কী হবে রে? বলে যে তুই দেখ, আমি দেখছি যদি এখানে কিছু করা যায়। তাই আমি বললাম তোর অসুবিধা হবে না? না ঠিক আছে, হয়তো অসুবিধা হচ্ছিল, হয়তো সত্যি অসুবিধা হচ্ছিল, আমাকে বলেনি দ্যাট পয়েন্ট অফ টাইম। সাচ আ ওয়ান্ডারফুল ফ্রেন্ড, সাচ গ্রেট ফ্রেন্ডশিপস আই হ্যাভ হ্যাড। তা আমি শাওনিদিকে ফোন করলাম, বললো যে তুই ওয়েট কর, ডোন্ট ডু এনিথিং, জাস্ট ওয়েট।
ওইটা খুব ডিফিকাল্ট করা, মানে ডুইং নাথিং Doing nothing. ইজ এ ডিফিকাল্ট থিং টু ডু। ক্রাউন, Most difficult. হ্যাঁ ক্রাউন যারা যারা দেখেছে তারা জানে সেখানেও এরকম একটা কনটেক্সট আছে, আই এম নট ডুইং এনিথিং, আই এম জাস্ট ওয়েটিং। এই করতে করতে একদিন সন্ধেবেলা হঠাৎ করে আমাকে সামনেদি 2টো শব্দ টেক্সট করে পাঠিয়েছে যে ইউ আর থ্রু। এই হলো, তারপরে আমি কলকাতায় ফিরলাম, করে আমি কাজ করা শুরু করলাম। এই আমার পরের চ্যাপ্টার শুরু। সেটা মোটামুটি এখন আই থিঙ্ক সবাই জানে। এই যে প্রায় 1 ঘন্টার একটা যে তোমার এই জার্নিটা যে আমরা সবাই গেলাম, ইট ইজ সো ইম্পর্টেন্ট। আমি জানি এটা এতটা সময় লাগবে এবং আই এম ভেরি হ্যাপি যে তুমি এতটা ইলাবোরেটলি বলেছো, কারণ অন্য জায়গায় না আমার বলতে ইচ্ছে করছে, কারণ তোর এই জায়গাটার ভাইবটা খুব ভালো, অ্যান্ড আই থিঙ্ক আই ফিল লাইক টকিং। সো ট্রাস্ট মি সমকদা, তুমি যে জায়গাগুলো বলছো না যে কিছু করছি না, মানে আমি জানি যে আই ডোন্ট বিলং ইন দিস প্লেস, বাট আমি কোনো ক্ল্যারিটি দেখতে পাচ্ছি না। 100 জনের মধ্যে 99 লোকের আজকের দিনে ঠিক এই ফেজটাতেই ওরা আছে। 20 বছর আগে, 30 বছর আগে সোশ্যাল মিডিয়া যখন ছিল না, তখন জাস্ট ওয়ার্ড অফ মাউথের একটা জাস্ট প্রেশার ছিল যে ও কিন্তু ওখানে কাজ করছে, এই কিন্তু এখানে চাকরি। একেবারেই। আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই আমাদের বেটার ডেজগুলোকে পোস্ট করি যে আমরা কত খুশি আছি, আমরা কত সাকসেসফুল আছি। দ্যাট বিল্ডস অন দ্যাট প্রেশার, এবং মেজরিটি লোকজন যেখানে কাজ করছে সেখানে জাস্ট স্যালারিটার জন্য কাজ করছে, মানে যে খুশি হয়ে যে কাজ করছে সেটার লোক সংখ্যাটা খুব কম। উইচ ইজ ওয়াই এই তোমার এই 1 ঘন্টার যেটা তুমি বললে না, এটা আমি যে কতবার শুনতে পারি তোমার কোনো আইডিয়া নেই। মানে ইট ইজ টু লং, ইট ইজ মানে মেটসে দেখলে ইট মে বি, হ্যাঁ। বাট আমার একটা জিনিস জাস্ট বল, আমি এটা বেশিক্ষণ আমি তোমার বোর করতে চাই না, বাট তোমার কি কখনো এই ফেজটায় ওই 23 নভেম্বরে ফেরত গেছিলে যেখানে তোমার কাছে ওই ফোনটা এসেছিল এভরিডে, যে সিরিয়ালের অফারটা তো ছিল এভরিডে, এভরি সিঙ্গেল ডে। ইনফ্যাক্ট যখন আমরা নয়ডাতে থাকছি তখন মানে আমি তো, তুমি যখন একা থাকো না, when you're staying alone মানে সবসময় যে আশেপাশে কেউ নেই তা নয়, ভিড়ের মধ্যেও তুমি একা থাকতে পারো, এবং সেই একাকিত্ব মারাত্মক, যেখানে সবাই আছে তোমার পাশে কিন্তু কেউ তোমার কথা বুঝতে পারছে না, তুমি তাদের কথা বুঝতে পারছো না। এর কোনো মানে এর থেকে বড় একাকিত্ব হয়তো নেই। তো তার মধ্যে আমি অনেকবার ভেবেছি যে কেন নিলাম না, কেন পারলাম না। আমি এতটাই ডেসপারেট হয়ে গেছিলাম। আমাদের হিপোক্রেটসের শো ছিল, আমি স্কাইপে রিহার্সাল করেছি, করে আমি একদিন শো করব বলে আগের দিন ফ্লাইট নিয়ে এসেছি, শো করে ওই দিন সন্ধ্যাবেলা ফেরত গেছি। মানে দিস ওয়াজ দ্য ডেসপারেশন। তো আমার বন্ধুরা আমাকে বলছে যে তুই যদি এতটা করার জন্য রাজি থাকিস, কাম ব্যাক অ্যান্ড ট্রাই নো। বাট ওই যাই তো, এবং এটা কি বলতো, এটা একটা আমার জেনারেলি আমি রিগ্রেট রাখি না খুব একটা জীবনে, বাট আমার একটা রিগ্রেট থাকবে যে আমি না আরেকটু আগে শুরু করতে পারতাম, যদি আমার নিজের ওপর কনফিডেন্সটা আমি রাখতে পারতাম। কনফিডেন্স আছে, কিন্তু কনফিডেন্স টেস্ট হয় যখন এরম পরিস্থিতি পড়ে। তুমি যখন জীবনে খুশি আছো, সব প্ল্যান মাফিক চলছে, তখন কনফিডেন্ট থাকা খুব সোজা। কিন্তু ওয়েন অল ইউর প্ল্যানস আর ফেলিং, তখনই কনফিডেন্সের টেস্ট। এখন তো আমাদের ইনস্টাগ্রাম ফিড জাভেদ আখতারের রিলে ভরে গেছে, অ্যান্ড হোয়াট থটস। তো জাভেদ সাহেব একটা জায়গায় বলছেন যে গাড়িতে শক অ্যাবজর্বার, হিউমারের কনটেক্সটে বলছেন যে হিউমার হচ্ছে লাইফের শক অ্যাবজর্বার। সিমিলারলি কনফিডেন্সও তাই। কনফিডেন্স হচ্ছে হেডলাইট হয়তো সেই গাড়িটার, যে কনফিডেন্স তোমাকে অন্ধকারে আলো দেখাবে। যখন দিনের আলো আছে তখন হেডলাইট থাকুক না থাকুক নট আ প্রবলেম, বাট ইন দ্য ডার্কনেস ইউ নিড দ্যাট হেডলাইট, ইউ নিড দ্যাট এখন তো হেড ল্যাম্প বলে আবার। তো এইটা হচ্ছে তাই যে, এবং তো আমার ওই পরিস্থিতিতে আমার মনে হয়, এখনও মনে হয় যে আমি অন্তত যেটা 2014 আমি শুরু করেছি মাই জার্নি অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন, আ প্রফেশনালি ক্রিয়েটিভ পার্সন, সেটা আমি
7-8 শুরু করে দিতে পারতাম, আমার 7-8 বছর আমি আগে শুরু করে দিতে পারতাম। যদি একটু নিজেকে পুশ করতে পারতাম। দুটো জিনিস আছে, একটা তো ভয়, আরেকটা হচ্ছে মারাত্মক লেজিনেস। আই এম আ ভেরি লেজি পারসন। আমি প্রচুর কাজ করি, কিন্তু আমি জানি আমি আরও বেশি করতে পারি, কিন্তু ওই যে ঠিক আছে, এখন তো ঠিক আছে। আমি আমার কন্টেম্পোরারি বল বা যাদেরকে দেখি যারা সত্যিই ফেমাস হয়েছে বা হচ্ছে বা কাজ করছে, আমার থেকে অনেক বেশি খাটতে পারে। তো আমার মনে হয় আমার সেটা এখনও একটা লার্নিংয়ের জায়গা, যে হ্যাঁ অনেক জিনিস আমি করতে পেরেছি, যে আই হ্যাভ বিকাম মোর ওপেন টু ফিডব্যাক। আমি আগের থেকে বেশি অত সহজে ভয় পাই না, ভয় পেলেও সেটা প্রকাশ করতে দিই না। যেটা একদম গোড়ার দিকে বলছিলাম, যে স্টেজ ফ্রাইট, পারফরমেন্স অ্যাংজাইটি চলে, কিন্তু আই হ্যাভ লার্ন টু কন্ট্রোল ইট। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি আস্তে আস্তে না যেটা প্র্যাকটিস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এইটা মাথায় রাখার যে আমি কিছু করছি না, আমার সঙ্গে হচ্ছে। কারণ পৃথিবীর অধিকাংশ জিনিসের ওপর আমার কোনো কন্ট্রোল নেই, আমার নিজের বেঁচে থাকার ওপর আমার কোনো কন্ট্রোল নেই। আমি আমার স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারি, আমি আমার পারিবারিক অবস্থাকে ঠিক রাখতে পারি, কিন্তু আজ এত সুন্দর ইন্টারভিউ রেকর্ড করে বা এই পডকাস্টটা রেকর্ড করে বেরোবার পথে যে আমার সাথে কোনো দুর্ঘটনা হবে না আমি জানি না। তো সেই মুহূর্তে একটা রেডিনেস থাকে, তৈরি করছি যে হোয়াট এভার হ্যাপেন্স আই এম প্রিপেয়ার্ড, আমার কিছু প্রিপারেশনস আছে, আই এম প্রিপেয়ার্ড। অ্যান্ড টু রিয়েলাইজ যে আমার সঙ্গে যা হয়েছে বা আমি যা করতে পারছি, সেটা কিন্তু কোথাও না কোথাও কারুর একটা আশীর্বাদ, যে আশীর্বাদ মনে করবে আশীর্বাদ, যে লাইফ মনে করবে লাইফ। আমি দুটোই ভাবি, আমি যে জীবনটাও নিজের মতো করে এগিয়ে নিয়ে যায়। এবং আরেকটা জিনিস খুব কাজ করে, সেটা আমার ক্ষেত্রে, আমার মনে হয় সবার ক্ষেত্রে, সেটা হচ্ছে এদের না there is a collective will of people around you. মানে আজকে যেমন আমার ব্যাপারে বা কারুর ব্যাপারে অনেকে হয়তো খারাপ কথা বলছে, অনেকের মনে হবে না যে আমাকে কেউ পছন্দ করে না, কেউ হয়তো আমার ব্যাপারে খারাপ কথা বলছে, তার ব্যাপারে অনেকে ভালো কথাও বলছে, তাকে পুশ করার চেষ্টাও করছে অনেকে অজান্তে। এটা একটা, দিস ইজ আ বিউটিফুল থিং অ্যাবাউট আওয়ার লাইফস, দ্যাট সামওয়্যার সামবডি is standing up for you, you just don't know that. কেউ তোমাকে সিলেক্ট করছে, কেউ তোমাকে পুশ করে দিচ্ছে, কেউ তোমার খিদের মুহূর্তে তোমার দিকে খাবারটা বাড়িয়ে দিচ্ছে। এইগুলো যত রেকগনাইজ করতে পারবো আমরা, তত বেশি উইল বি গ্রেটফুল। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু বি গ্রেটফুল। আমি আমার প্রফেশনাল লাইফে ঝগড়াঝাটি অনেক রকম হয়েছে, কিছু কিছু ঝগড়া আমি খুব রিগ্রেট করি, আমি ডিটেলসে যাচ্ছি না, প্রফেশনালি বলছি। সেই ঝগড়ার ফলে আমাকে হয়তো একটা জায়গা থেকে ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে, কিন্তু এত 2-2.5 বছর পরে আমি রিয়েলাইজ করেছি যে আই ওয়াজ রং ইন ইনিশিয়েটিং দ্যাট ফাইট, কারণ আই ওয়াজ নট ফাইটিং, মাই ইগো ওয়াজ ফাইটিং। অ্যান্ড ইফ ইউর ইগো বিকামস বিগার দেন ইউ, দেন ইউ ফিনিশড। তুমি বারবার, আমি একটা জিনিস চেষ্টা করি জীবনে, সেটা হচ্ছে যে যতবারই পড়ে যাই উঠে আবার চেষ্টা করার। বাট হাউ লং উড ইউ ডু দ্যাট? সেটা সবার হয়তো, সবাই পারবে কি না জানি না, আমার মনে হয় সেটা একটা লার্নিং আছে। কিন্তু তোমার অহংকার বা তোমার অহংবোধ যদি তোমাকে ছাপিয়ে চলে যায় কখনো, তাহলে বস খুব মুশকিল, তাহলে খুব মুশকিল। কারণ তাহলে তুমি এই জিনিসগুলো দেখতে পাবে না, তোমার চারপাশে যে একটা প্রসেস চলছে, যে সারি কায়নাত তুমি উসসে মিলানে কে লিয়ে জুট জাতি হ্যাঁ, এটা হয়, এটা সত্যি সত্যি এটা মানুষের মাধ্যমে হয়। তোমার আশেপাশে যে মানুষ রয়েছে তারাই, তাদেরও অজান্তে তারা ঠিক তোমাকে তোমার লাইনে কাছাকাছি এনে ছেড়ে দেবে। এটা বাস তোমাকে যেমন নামিয়ে দেয় না, বাস তোমাকে নামিয়ে দেবে, বাস তো বাস স্টপে নামাবে, বাট বাস তো বাড়ির দরজায় পৌঁছে দেবে না, ওটা তোমায় যেতে হবে। কিন্তু বাসে উঠে কন্ডাক্টরের সাথে ঝামেলা করো না,
আমি এইটুকু বলছি। এবং বোঝার চেষ্টা করো যে বাসটা কিন্তু তুমি যে উঠতে পেরেছো, সবাই বাসে উঠতে পারে না। বাসে উঠে যায় প্রচণ্ড ভিড়, আমার বসার জায়গা নেই কেন, এসি চলছে না কেন, আমাকে দেখেই লোকে কোল্ড ড্রিঙ্ক ঢেলে দিচ্ছে না কেন। বাসে উঠেছো, বিরাট ভাগ্যের ব্যাপার। এই বাসটা সবাই পায় না। এইটা আমি রিয়েলাইজ করছি এবং এটা প্র্যাকটিস করার চেষ্টা করছি। রিয়েলাইজিং দিস ইজ আ বিগ থিং। অ্যান্ড ইট ইজ উইথ এজ, জানিস তো, ইট ইজ উইথ এজ। বিকজ ধর এক তো কোভিড টট মি আ লট অফ থিংস, এবং কোভিডে না আই এন্টার্ড অ্যাজ আ হাজব্যান্ড, আই কেম আউট অ্যাজ আ ফাদার, অ্যান্ড দ্যাট চেঞ্জেস আ লট অফ থিংস। তোমার যখন একটা শিশু আসে তোমার জীবনে, সে ঝড়ের মতো আসে, সে সব পরিবর্তন করার জন্য আসে, সব ভাঙচুর করে নতুন করে নিয়ম লিখবে। তোমার খাওয়া দাওয়া, তোমার ঘুম, তুমি যে জিনিসগুলোকে খুব ইজিলি করতে পারতে, সেই সব নিয়মগুলো নতুন করে লেখা হবে। এবং লিখতে লিখতে তুমি যেটা বুঝতে পারবে যে ব্যাপারটা তুমি নও আর কি, ব্যাপারটা তোমার নয়, ব্যাপারটা তার চারপাশে, ব্যাপারটা চারপাশটা কীভাবে হচ্ছে। তো তুমি ইউ আর দ্য লাইট ম্যান, তুমি আলো ফেলছো। তুমি যদি নিজে আলোর তলায় গিয়ে দাঁড়িয়ে যাও, সেটা মুশকিল হতে পারে। ইভেন ফর পিপল যারা স্পটলাইটের আন্ডারে আছে, ধর আমি পারফরমেন্স ইন্ডাস্ট্রিতে, আমরা ফ্রন্টলাইন পারফর্মার, আমরা আছি তো আলোর তলায়, কিন্তু সেটাও আমাদের নয়। সেই আলোটা অন্য কারুর, ক্যামেরাটা অন্য কারুর, ব্র্যান্ডটা অন্য কারুর, পরিচালনা অন্য কারুর, সংলাপ অন্য কারুর, সবার আলাদা আলাদা। তো আমার কিছু নেই, আমার কিচ্ছু নয়। আমার যেটুকু সেটুকু হচ্ছে আমি এত বছর ধরে যা জানলাম, যা শিখলাম, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা পরিস্থিতি থেকে, পৃথিবীতে যা ঘটেছে আমার সঙ্গে, তার থেকে আমি যা শিখলাম। এবং তার বাইরেও কিছু শিক্ষা থাকে যেগুলো বইয়ের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, মানুষের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে আমরা জানতে পারি। এইটাকে ইমবাইব করা ছাড়া আর খুব একটা কিছু করার নেই। কারণ তুমি যত অন্যের থেকে শিখবে, বা তুমি তোমার জীবন থেকে যত শিখবে, তুমি তত তোমার প্রসেসটাকে রিফাইন করতে পারবে, তুমি তত বেটার হ্যান্ডেল করতে পারবে। কারণ আর কিছুর মতো কন্ট্রোল নেই। ক্রাইসিস আমি কন্ট্রোল করবো কী করে, দুর্ভাগ্য আমি কন্ট্রোল করবো কী করে, আমি যেটা কন্ট্রোল করতে পারি যে আমার রেসপন্স কী হবে, এটাই হচ্ছে বিষয়। আমার দুটো প্রশ্ন একসাথে আসছে, যেটা হচ্ছে যে 2014-তে তুমি যখন রেডিওতে শুরু করো তোমার জার্নিটা, আর আজকে 2025, ওভার আ ডেকেড, হাউ হ্যাজ বা মানে আদৌ কি রেডিও চেঞ্জ হয়েছে? ওয়ান ইজ দ্যাট, অ্যান্ড সেকেন্ড ইজ যেটা আমি অগ্নিদাকেও জিজ্ঞেস করেছিলাম, যে 10 years ডাউন দ্য লাইন, 15 years ডাউন দ্য লাইন, তোমার কি মনে হয় যে রেডিওর যে রেলেভেন্সটা সেটা থেকে যাবে, বা কমে যেতে পারে, বা বেড়ে যেতে পারে? দেখ, প্রথম প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে বড় যে পরিবর্তন আমাদের ইকোসিস্টেমে হয়েছে, আমি তার একদম মাঝখানে ছিলাম, আমি আর অগ্নি। সেটা হচ্ছে when the RJs became known faces. আমি যে সময় শুরু করেছি তখন ফেসবুক ভিডিওর কনসেপ্ট আসেনি, আই ওয়াজ জাস্ট অন দ্য রেডিও। তারপরে অগ্নি জয়েন করলো, আমি আর অগ্নি ভিডিওস করা শুরু করলাম, যেখানে আমাদের ভিডিওর মাধ্যমে পরিচিতি আমাদের রেডিও সত্তা থেকে ছাপিয়ে গেল। সেটা এখনও হয়, এখনও লোকে OMG দেখে বলে, এখনও লেখে। এবং আমার মনে হয় উই আর দ্য লাস্ট অফ দ্যাট জেনারেশন or that time when RJs would be popular. বাংলার কথা বলছি, কলকাতা শহরের কথা বলছি, আই মে বি রং, বাট আমি অগ্নির পর অনেস্টলি সেরকমভাবে ইম্প্যাক্ট আমার উপর কেউ করতে পারেনি। আমার মনে হয় যারা শ্রোতা, যারা দর্শক, তারা এগ্রি করবেন। অগ্নি ওয়াজ দ্য লাস্ট ফায়ার বল। ও সত্যি নামটাকে জাস্টিফাই করেও। তো এই পরিবর্তন একটা দেখেছি যে একজন যে শুধুমাত্র রেডিওতে কথা বলতো, সে একটা অন্য মিডিয়ামে গেল, সেটাকে নিজের সত্তার সাথে, নিজের আইডেন্টিটির সাথে জুড়ে দিল। করে এতদিনে কি হয়েছে যে নাও ইউ আর আ পার্সন, ইউ আর আ ক্রিয়েটিভ পার্সন, ইউ আর আ কন্টেন্ট ক্রিয়েটর, ইউ আর সামবডি হুজ ক্রিয়েটিভ। তার বিভিন্ন আউটলেট, কখনো সে ইনস্টাগ্রামে ভিডিও করছে, কখনো সে ইউটিউবে, কখনো সে পডকাস্টে, সকালবেলা সে অনের রেডিওতে কথা বলে। আমরা এই ট্রানজিশনটা দেখছি, এর মধ্যে দিয়ে গেছি, যে আজকে দ্য ব্র্যান্ড ইজ দ্য পার্সন, তাই না? কারেক্ট। রুম অফ টেলস, আমি যেটা চাইবো, যেটা আশাও করবো, যে ধর রুম অফ টেলস বিরাট এক্সপ্লোড করলো একদিন,
তখন ইউ উইল বি ইয়োর ওন ব্র্যান্ড, হুম তাই না? তোর প্ল্যাটফর্ম ইজ ইয়োর ওন প্ল্যাটফর্ম। এবার একদিন একটা সংবাদপত্র তোকে ডাকলো একটা কলাম লিখতে, তুই কি জার্নালিস্ট হয়ে গেলি? না, হুম ইউ রিমেইন ইউ, জাস্ট দ্যাট ইয়োর আউটলেট হ্যাজ চেঞ্জড। হুম আমাদের ক্ষেত্রেও তাই, যে আমি অগ্নি ওর আউটলেটটা চেঞ্জ হয়েছে। যেটা প্রথমে যেটা হতো, যেভাবে শুরু হতো, যে আগে তোমার একটা ডেফিনিশন দেওয়া হতো, আগে একটা ডেফিনিশন, এটা হচ্ছে, এটা মানে যে সময়ের কথা হচ্ছে তখন, মানে প্রি সোশ্যাল মিডিয়া বা প্রি কন্টেন্ট বুম, তখন এই লেবেলগুলো ছিল ছিল। যে অমুক মানুষ তার পরিচয় জার্নালিস্ট, অমুক মানুষ তার পরিচয় রেডিও জকি। আরেকটা জিনিস যেটা আমার জীবনে খুব করার ইচ্ছে, বা যেটা বলতে পারিস একটা স্বপ্নের মতো, সেটা হচ্ছে আমি আমার নামের পাশে স্ল্যাশগুলো বাড়াতে চাই। বেশ কয়েকটা বেড়েছে, আর যে অনেক। অ্যাক্টর, ভয়েস ওভার আর্টিস্ট, অ্যাঙ্কার, আরও বাড়াতে চাই। যে মেবি আই ওয়ান্ট টু টিচ সামডে, আমার খুব ইচ্ছে, যেটুকু যা করতে পেরেছি প্রফেশনালি, যদি আমি সেই কোনো স্টুডেন্টদের বা কোথাও সেটাকে জ্ঞান দেওয়া নয়, ব্যাপারটা শেয়ার করা আর কি, আই উড লাভ টু, আই উড ওয়ান্ট টু। তো ওইটা তো আছেই। আর অ্যাজ ফার অ্যাজ দ্য মিডিয়াম ইজ কনসার্নড, দেখ, যেটা প্রাইভেট এফএম বা মাস মিডিয়ার যেটা গোল্ডেন পিরিয়ড ছিল, সেটা চলে গেছে। লেটস অ্যাকসেপ্ট দ্যাট। টেলিভিশনের বল, প্রিন্টের বল, রেডিওর বল। কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যুক্তিটা আমি অনেক সময় শুনি যে ইউটিউব তো এসে গেছে, ইউটিউব আর তোমাকে কাগজ পড়তে দেবে না, সোশ্যাল মিডিয়া তোমাকে, না, সেটা নয়, সেটা কিন্তু একেবারেই নয়। ইউটিউব উইল অনলি এনহান্স ইয়োর প্ল্যাটফর্ম ইফ ইউ নো হাউ টু ইউজ ইট। যেমন ধর, আমি আমাদের এক্সাম্পল দিয়ে বলছি, আমার আর অগ্নির এক্সাম্পল দিয়ে বলছি, যে আমরা তো প্রচুর ভিডিওস করেছি যতদিন আমি একসাথে কাজ করেছি, সেখান থেকে উই হ্যাভ গটন মোর লিসনারশিপ অন আওয়ার শো। উল্টো দিকে এসছে ব্যাপারটা। ইনফ্যাক্ট আমাদের একটা জিঙ্গল ছিল, পোলাও মাংসের পরের চারটি সৌমকক নিয়ে, ওটা মজার জিঙ্গল ছিল, যেটা আমরা কোনো দিন কোনো ভিডিওতে দিইনি। সামহাউ পিপল হ্যাভ গ্র্যাবড ইট ফ্রম দ্য শো অ্যান্ড পুট ইট অন আওয়ার ভিডিওস। দ্যাট ডে উই রিয়েলাইজ যে হ্যাঁ, এই সাইকেলটা কমপ্লিট। তো এই সাইকেল কমপ্লিট করা যায়। তোমাকে ঠিক করে নিতে হবে যে তুমি কি করতে চাও। তুমি সংবাদপত্র হয়ে তুমি লাইফস্টাইল ব্লগার হয়ে যেও না, আমার বক্তব্য হচ্ছে তাই। তুমি আর যে তুমি রেডিও জকি তো, বা রেডিও প্রোগ্রামিং করছো তো, তুমি রেডিও প্রোগ্রামিংটাকে স্যাক্রিফাইস করে তুমি ইউটিউব লাইভে, মানে ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। কোর কম্পিটেন্সিটাকে শেক করতে দিও না। তার কারণ হচ্ছে, এই যে বৃহত্তর মিডিয়া, মাস মিডিয়ার যে ব্যাপারটা, লিসনারশিপ কিন্তু কমেনি। আমি তোকে এটা বলতে পারি, লিসনারশিপ কমেনি, চেঞ্জ হয়েছে, প্যাটার্নস চেঞ্জ হয়েছে। মানে আগে ধর টানা লিসনারশিপ, আমি বলছি 2003-04 যখন লঞ্চ হলো, টানা লিসনারশিপ ওয়াজ মেবি 20 মিনিটস, নাও দ্যাট হ্যাজ শ্রাঙ্ক টু 10 মিনিটস। সেইভাবে আমরাও চেঞ্জ করেছি, তাতে কোনো অসুবিধা নেই। নেচার অফ মিউজিক পাল্টেছে, আরজের কথা বলার ধরন পাল্টেছে, ছোট ছোট চেঞ্জেস হয়েছে, লিসনারশিপ কিন্তু চেঞ্জ হয়নি। শুধু আমি রেডিওর কথা বলছি না, আমি ধর টেলিভিশনের কথা বলছি। যারা মাথায় আছে, যারা টপ লেভেলে আছে, যারা ডিসিশন মেকার, তাদের ক্ল্যারিটিটা খুব দরকার, যে আমি এই মিডিয়ামটায় স্টিক করব, কারণ এটা আমার কোর, এটা আমার আইডেন্টিটি। যদি আমি নিজেকে একটা অ্যাজ এ ব্র্যান্ড দেখি, ইফ আই কনসিডার মাই সেলফ টু বি এ বিজনেস, মাই ব্র্যান্ড, মাই কোর ব্র্যান্ড ইজ আই অ্যাম অ্যান আরজে। নাথিং ইজ গোয়িং টু চেঞ্জ দ্যাট। যতদিন কলকাতা শহরে প্রাইভেট এফএম চলবে, আমি ততদিন শো করব, আমার অন্তত সেটা ইচ্ছে আছে। কিন্তু তাহলে আমি শুধু রেডিও কেন করছি না, আমি আরও এত কিছু করছি? তার কারণ হচ্ছে আই ওয়ান্ট টু ডাইভার্সিফাই। আমি আমার কোরটাকে স্ট্রং রেখে সেটার বেসিসে আমি ডাইভার্সিফাই করতে পারছি। আমার কোর যদি হয় ব্যাটারি বানানো, মানে টর্চের ব্যাটারি বানানো, কে বলেছে যে আমি গাড়ির ব্যাটারি বানাতে পারবো না, আমি ইভির ব্যাটারি বানাতে পারবো না? আমার কোরটা কি? আই অ্যাম আ সোর্স অফ পাওয়ার। সিমিলারলি আমি যদি আমার সোমক ঘোষের কথা বলি, সোমক ঘোষের কোর ট্যালেন্ট হচ্ছে কমিউনিকেশন, কথা, মেবি হিউমার। তো এই দুটো জিনিস নিয়ে আমি তো পৃথিবীর সব রকম এন্টারটেনমেন্টে কাজ করতে পারি। আমার হাতের কাছে যেগুলো সুযোগ আছে, আমি সব কটা এক্সপ্লোর করছি, কিপিং মাই কোর স্ট্রেট, যাতে
একটা সময় যখন আসে, যখন বা এখনও হয়তো সেই সময়টা এসছে যে সোমক ইজ সোমক. Sometimes you will get him on the radio, sometimes you will get him on Facebook, sometimes you will get him on Room of Tales, sometimes you will get him here. এই হচ্ছে বিষয়. তোমার যখন কয়েকটা ইন্টারভিউজ আমি দেখছিলাম, ওখানে কমেন্ট সেকশনটা আমি একটুখানি স্ক্রোল করছিলাম, অনেকে এখনো জানে না যে তুমি কেন, ওয়াই ডিড ইউ লিভ মির্চি অ্যান্ড এই সুইচটা কেন. একটা অর্গানাইজেশনে যখন when you're working for close to a decade, 9 years, 9 years, close to a decade, maybe একটা ব্রেক দরকার পড়ে, বা এটা আমি একদম না জেনে আমি বলছি, why did you leave মির্চি অ্যান্ড মানে তখন কি থট প্রসেস হয়েছিল তোমার, যতটা তুমি কমফোর্টেবল বলতে? ঝোঁকের মাথা ছেড়ে দিয়েছিলাম, একটু ভুল ঝগড়াঝাটি করে ছেড়ে দিয়েছিলাম. শুডন্ট হ্যাভ পারহ্যাপস, বাট তাতেও আমার রিগ্রেট নেই. তার কারণ হচ্ছে যে তারপরে নিজেকেও রিডিসকভার করেছি অন্যভাবে. বাট হ্যাঁ, মানে এখন দাঁড়িয়ে যে যে কথা কাটাকাটি বা মতের অমিল যেটা হয়েছিল সেটার দরকার ছিল না, সেইটা আমার মনে হয়. দ্যাট এবার কি হয়েছে সেই ডিটেলস আমি যাচ্ছি না, অ্যাবসলিউটলি নট. বাট আমি এটাই তোকে বলছিলাম যে এইটা একটা লার্নিং আমার 2023 থেকে 25-এ. এটা নিজের একটা লার্নিং. 2023-এ আমার মনে হচ্ছিল, বা তারও আগে মনে হচ্ছিল যে হ্যাঁ না আমি তো করছি আমারটা. আরে আমি ঝগড়া বলবো না, যে ডিফারেন্স অফ ওপিনিয়নটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে আই সেড দ্যাট যে আমি তো এটা করেছি, তাহলে আমাকে ওটা দিচ্ছ না কেন. তখন উল্টো দিক থেকে যে উত্তরটা এসছিল সেটা হচ্ছে যে তুমি ভেবে বলো তুমি কি বলছো, তুমি কি নিজেকে একটু বেশি বড় করে দেখছো না. তখন আমি একটু অফেন্স নিয়ে নিয়েছিলাম, which I probably shouldn't have. It's a mistake. এটা যে এখন তুমি যে বলছো এটার থেকে বড় আই জেনুইনলি ফিল, কারণ আমি না তোমার সাথে এটা রেজোনেট করতে পারি, নট এই প্রফেশনাল দিকটা, আমার ফ্রেন্ডশিপসে আমার কোনো বন্ধু নেই বলতে গেলে. ইটস জাস্ট মি অ্যান্ড মাই ওয়াইফ. I have lost all my friends. I'll tell you, my friends are my wife's friends and their husbands. অন্তত আমি যাদেরকে বন্ধু মানি তাদের জন্য আমি আগ বাড়িয়ে ভালো করতে যাই, যেটা আমি পরে ভেবে দেখি যে সেই ভালো যেটা আমি চাইছি সেটা মেবি ওরাই চাইছে না. মানে আমি একজনকে হেল্প করতে যাচ্ছি, মেবি সে হেল্পটাকে একটা অন্যভাবে দেখছে, করে একটা ঝগড়া হচ্ছে, একটা কথা কাটাকাটি হচ্ছে, করে আমি দেখছি পুরো জিনিসটা অন্যভাবে নেওয়া হচ্ছে, করে এরম করে করে আই হ্যাভ লস সো মেনি ফ্রেন্ডস, যে এখন বন্ধুত্ব করতে ভয় লাগে. কারণ আমি জানি আমি যাকেই বন্ধু বলে ফেলবো আমি তার ওপর খুব বেশি পজিটিভ হয়ে যাবো. যে আমি যদি দেখতে পাই যে সে একটা ভুল ডিসিশন নিচ্ছে, আমি যে না এটা নিস না, এটা নিবি না, যেটা পরে অ্যান্টিসিপেট করা হচ্ছে যে আচ্ছা ও তোর ভালোটা চায় না বলে তোকে আটকে দিচ্ছে, বা জিনিসটা না ওটা না. আমি বলছি যে আমার ক্ষেত্রে দেখ, আমার আজকে যা আইডেন্টিটি তার প্রায় অধিকাংশটাই মির্চিতে তৈরি. এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে মির্চি গেভ মি আ সেকেন্ড চান্স এট লাইফ, গেভ মি আ ক্যারিয়ার, গেভ মি আ চান্স টু কাম ব্যাক টু কলকাতা. হ্যাঁ, এবার আমি ভালো কন্ট্রিবিউট করেছি, আই হ্যাভ বিন আ গ্রেট কন্ট্রিবিউটার. বাট আমার না একটা ভাবনা চিন্তায় গণ্ডগোল ছিল, যে আমি ভাবছিলাম যে আমি হয়তো একাই করছি ব্যাপারটা, একা করছি. অ্যাগেন যেটা বললাম যে একা কেউ করছে না, ইটস এ কোলাবোরেটিভ প্রসেস অ্যান্ড এভরিবডি ইজ কন্ট্রিবিউটিং টু এ জেনারেল পুল. হ্যাঁ, সবাই কন্ট্রিবিউট করছে, এবং তার মধ্যে যার কন্ট্রিবিউশন একটু বেশি সে একটু বেশি পাবে, যার কন্ট্রিবিউশন একটু কম তার সময় লাগবে, এই সব. তো আমার মনে হয় যে হ্যাঁ, এই যারা এই প্রশ্নের উত্তর চেয়েছেন, আমি বলেছি যে এটা ঝোঁকের মাথায় রাগের মাথায় ছেড়ে দিয়েছিলাম, এবং যে কারণগুলো মানে যেটা ভেবে ছেড়েছিলাম সেটা হয়তো ভুল ভেবেছিলাম আমি. মানে সেই সময় দাঁড়িয়ে সেই ফিডব্যাকটা আমি ঠিকভাবে নিইনি, আমার সেই ফিডব্যাকটা ঠিক নেওয়া হয়নি,
এবং ওয়েল, তার মানে এই নয় যে আই এম আনহ্যাপি, আই এম ভেরি হ্যাপি। আমি তারপরে অনেক কিছু করেছি, অনেক কিছু যেমন ধর আমি এখন মর্নিং শো করি, আমি অ্যান্ড মাই টিম অ্যাট ইশক এফএম ইজ দে আর ভেরি গুড। আমি আমার মতো ফ্রিডম করতে পারি। তারপর ধর আমি এই যে এরকম একটা এত সুন্দর আড্ডায় আসতে পারলাম, আমি সিনেমা করছি, ওয়েব সিরিজ করছি, নিজের মতো ভিডিওস করছি, সবই ঠিক আছে। ইউটিউব ওই মাঝে মাঝে অল্প বিস্তর আর কি, ও আর কি, যাই হোক। কিন্তু কিন্তু ওই আর কি, ওটা তো একটা সি দ্যার ইজ দিস থিং অ্যাবাউট, আমি আমার এক্স কোম্পানি বলে বলছি না, তো মির্চির একটা ব্যাপার আছে যে ও না তোমাকে একদম মানে ভিড়ের মধ্যে থেকে তুলে এনে তোমাকে রিব্র্যান্ড করে দিতে পারে। দ্যাট ইজ দি ইম্প্যাক্ট অফ দ্যাট কোম্পানি। এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, শুধু আরজেএস নয়। তুমি কপিরাইটার হতে পারো, তুমি সেলসের লোক হতে পারো, তুমি মার্কেটিং হতে পারো। তো ওই যে ইকোসিস্টেমটায় আমি গিয়ে পড়েছিলাম, বা তারপরে অগ্নিও এলো, আমাদের গ্রুমিং হয়েছে, শুধু চাকরি করিনি, গ্রুম করেছি, নিজেকে এক্সপ্লোর করেছি। সেই ইম্প্যাক্টটা সহজে যায় না। তো ওই জন্য এখনও প্রচুর মানুষের কাছে আমার নামের সঙ্গে মির্চির নামটা জড়িয়ে থাকবে, ওএমজির নামটা জড়িয়ে থাকবে। আমার প্রথম খুব অসুবিধে হতো যে এ কি, আমি তো এখন আর ওটা করছি না। পরে আই রিয়েলাইজড, অনেক রিয়েলাইজেশনের মধ্যে আমার এটা রিয়েলাইজেশন যে কিছু কিছু পরিচয় থেকে যায়, এবং সেটা আমার সৌভাগ্য যে সেই পরিচয়টা আছে এত বছর পরে। ওএমজি হয় না আজ 5 বছর, 6 বছর, 2019-এর লাস্ট। পিপল রিমেম্বার ইট লাইক ইয়েস্টারডে। একদম। এবং এইটা আশীর্বাদ ছাড়া কি। একদম। এবং অনেকে বলে যে আর কি হবে না, দেখুন আর হবে কি না আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমি কোনো কিছুকেই না বলছি না, কিছুই বলছি না, কারণ আগেন মাই রিয়েলাইজেশন ইজ আমি কিছুই করছি না। এটা আমি ঈশ্বরে বিশ্বাস করি, এটা উনি করাবেন, যদি করাবার হয় হবে, আবার সে আমি জানি না। কিন্তু এই যে আমরা 100-100-র ওপরে এপিসোড করেছি অলরেডি, সেগুলো যে এখনও তার ভিউজ বাড়ছে, লোকজন দেখছে, এবং মানে দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল টাইম। এই যে আজকে আমি আসার আগে আমার এক এক্স কলিগ, উনি এখন মির্চিতেই আছেন, একটা ছবি পাঠিয়েছেন। আমরা শ্যুট করছিলাম, শ্যুট করে ওইটার একটা ছবি, খুব মজার একটা ছবি। তো তখন আমি বললাম যে সাচ ডেজ অ্যান্ড উইভ হ্যাড অ্যামেজিং টাইমস। এবং সেটা না একটা ওই কালচারটা ছিল, এবং সেটা ওই কোম্পানিটার মধ্যে আছে যে এইটাকে তৈরি করে দেবে, ঠিক লোকজনকে নিয়ে একটা পরিবেশ তৈরি করে দেবে যেখানে তুমি নিজে ব্র্যান্ডেড হয়ে যাবে। সো যখন 2023-এ when I was trying to get out of it, আমি এইগুলো ভুলে গেছিলাম সামহাও। আমার মনে হয় আমার একটু অহংকারটা বেড়ে গেছিল, হতে পারে, হয়তো তাই, হয়তো অহংকারের বশে মানুষ তো ভুল করে, মানে I take it as a mistake, shouldn't have happened. আই এম সো হ্যাপি যে তুমি মানে ইউ হ্যাভ কাম আউট উইথ ইট, যে তুমি It took me 2 years, but yeah. আমি এই সেলফ রিয়েলাইজেশন প্রসেস দিয়ে গেছি, অ্যান্ড ইট ইজ হ্যাঁ, ভুল সবাই করে, সবার মধ্যে এটা আসে, বাট সেটা রিয়েলাইজ করা, সেটা অ্যাডমিট করা, অ্যান্ড দেন অ্যাকসেপ্টিং যে ইয়েস মেবি উই অল মেক মিস্টেকস, দ্যাট ইজ দ্য বিগার থিং। এবং এর সঙ্গে একটা ব্যাপার আছে যে জাস্ট বিকজ আমি একটা ভুল অ্যাকসেপ্ট করে নিয়েছি তার মানে এই নয় যে ভুল হবে না। হ্যাঁ, সেটাও হবে, কারণ আমি যেটা বললাম না তোকে, ওই যে একটু আগে বলছিলাম যে বাবা বুঝে গেছিল যে এই কী করবে জানে না। আমি আজও বলছি তোকে, আই এম নট ভেরি শিওর অফ হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু ডু, বাট আই এম শিওর অফ 2 থিংস, যে আমি হয় মাইক্রোফোনের সামনে থাকবো বা ক্যামেরার সামনে থাকবো। ইট হ্যাজ টেকেন মি, পারফর্ম করা শুরু করেছি ক্লাস 7, ধর 2000, তো হ্যাঁ তখন কত বছর, ক্লাস 7-এ পড়ি, 13 বছর বয়স ধরে নিচ্ছি, আজকে আমার 37। এতগুলো বছরে ওই অতগুলো বছরের এক্সপিরিয়েন্সকে আমি ডিস্টিল করে আরোর মধ্যে দিয়ে ফিল্টার করে যেটা আমি পাবো, সেটা হচ্ছে যে আমি মাইক্রোফোনের সামনে থাকতে চাই বা ক্যামেরার সামনে থাকতে চাই, ফ্রন্ট অফ মাইক, ফ্রন্ট অফ ক্যামেরা, ফ্রন্ট অফ স্টেজ, টিল দ্য টাইম আই এম কেপেবল। বাকি সব কিছু আছে, বাকি হতে পারে হয়তো, হ্যাঁ যেটা তুমি চাইছো সেটাই হচ্ছে, সেটা খুব ভালো হচ্ছে, হ্যাঁ এটাই ইচ্ছে আছে, দেখা যায়। এখন একটু একটা অন্য সেগমেন্টে আমি
হেড করছি। Please. ইটস বিন ভেরি লং, আমি জানি বেশিক্ষণ তুমি আটকাবো না। না আমি তো একটা প্রশ্নের 1 ঘন্টা ধরে উত্তর দিয়েছি আমি। আজকে থেকে রুম অফ টেলস উইল বি দ্য ওয়ান কোয়েশ্চেন পডকাস্ট, যে এমন প্রশ্ন করব সমস্ত দরজা খুলে যাবে। তো আমি তোমার ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, তোমাকে না জানি তোমার 5-6টা সর্বনাশ। ছবি ঠিক নিয়েছি। আছে, দেখি এবার সেটা 1 by 1 আমরা জাস্ট ফ্ল্যাশ করবো। ওকে, এনিথিং রিলেটেড টু দ্যাট পিকচার, হ্যাঁ রিলেটেড টু দ্যাট পার্সন, তোমার যেটুকু যা বলার আছে ওকে। ফার্স্ট ছবিটা, ও বাবা, হে প্রভু, এটা আমার ওয়াইফের তোলা, তখন আমরা প্রেম করছি। ও দিস ইজ দ্যাট টাইম when I was telling her যে জানি না কলকাতা চাকরিটা হবে কি না। দিস ইজ দ্য টাইম when I had, বললাম না যে আমি কলকাতায় এসেছিলাম, এটা ওই সময়টায় তোলা। ওয়াও ডুড, কি পাতলা ছিলাম। আমার যা চিকবোন ছিল, যা জ লাইন ছিল, এখন তো নেই ভাই। জিম করে ওই জ লাইন আসে না, যেটা অল্প বয়সে আন্ডার ওয়েট অবস্থায় ম্যালনিউট্রিশন যে জ লাইন আনে, সেটা জিম করে আসবে না। চলো পরেরটা। নেক্সট দেখি। ওই ভাই ওখান থেকে এইখানে, হ্যাঁ এটা হচ্ছে আমি যেখানে যাই জিম করতে। জিমিং অ্যান্ড ডায়েট হ্যাজ মেজর এফেক্টস। তার কারণ হচ্ছে যে আমি জিম করা শুরু করলাম, তার কারণ হচ্ছে আমি না মোটা হয়ে গেছিলাম, এবং ব্লাড টেস্ট করিয়ে দেখলাম বর্ডার লাইন। তো এবার সবাই আমাকে বললো যে স্টার্ট ওয়ার্কিং আউট। আমি কিছু ভিডিওস দেখলাম, সবাই বলছে স্ট্রেংথ ট্রেনিং ইজ ইম্পর্ট্যান্ট। তো আমি গেলাম, গিয়ে প্রথম 1-1.5 মাসে যে প্রথম চেঞ্জটা আমি দেখলাম, সেটা হচ্ছে যে আমার কিছু ব্যথা ছিল, মানে ধর লোয়ার ব্যাক পেন বা এই কাফ মাসেলের ব্যথা, এইগুলো সব চলে গেল। লোয়ার ব্যাক পেন আই হ্যাভ হ্যাড ফর অলমোস্ট আ ডেকেড। ওষুধ খেয়েছি, সেরে গেছে, আবার ঠিক হয়েছে, কিন্তু এক্সারসাইজ বা স্ট্রেংথ ট্রেনিং মানে ওই তখন থেকে আমি বললাম না ভাই, এটা আমি ছাড়বো না। বিরাট বডি ফডি বানাবার চেষ্টা করছি না, আই ওয়ান্ট টু স্টে ফিট, কারণ আই এম অন দ্য রং সাইড অফ 30। এইখান থেকে কিন্তু কমপ্লিকেশনস শুরু হবে। যে কমপ্লিকেশন শুরু হওয়ার আগে আমি ফিট থাকতে চাই। আমি যেন এতটাই ফিট থাকি যে আমার ছেলে যখন বড় হবে ওর সাথে যেন আমি ফুটবলটা খেলতে পারি। এবং এইটারই সেই হচ্ছে প্রসেস। আমার একজন ট্রেনার আছে, ওর নাম রাজ, নিজেই স্টাইলাইজ করে নিজেকে রাজ নাম দিয়েছে। হি ইজ ভেরি গুড, কিন্তু ও ফুল কন্টেন্ট। কিন্তু মানে ওর যেসব জিনিসপত্র বলে, মানে আমাকে সেদিন বলছে স্যার কী হলো রেস্ট নিচ্ছেন কেন? বললাম কী হলো? আরে পুজোর টার্গেট আছে তো, পুজো গালে দাড়ি, হাত কাটা গেঞ্জি, চোখে চশমা, এইসব বলে আমাকে। তাহলে কে তুমি? তোর একটা ভিডিও করবো আমি, তোর ভিডিও ছাড়বো। তো হ্যাঁ বাট দিস ইজ গুড, মানে আমার খুব ভালো লাগে ওই 1 ঘন্টা। আই লাভ ইট। মানে অলমোস্ট দমটা বেরিয়ে যায়, মনে হয় আর বাড়ি ফিরতে পারবো না, স্ট্রেচারে করে নিয়ে যেতে হবে। কিন্তু শেষ হওয়ার পর আই ফিল গুড, আই রিয়েলি ফিল। আমি সবাইকে বলবো যে তোমরা ইফ ইউ অ্যান্ড ইউনো ইট হেল্পস ইয়োর মুড অলসো, সো স্টার্ট ওয়ার্কিং আউট, ইট ইজ ভেরি গুড। অনেক ফ্রাস্ট্রেশনও বেরোয়। ইয়া ওটা ফ্রাস্ট্রেশন বার করার জন্য তো আমি 2026 থেকে কিক বক্সিং শিখবো, ইচ্ছে আছে। এমনি তো মারপিট করতে পারবো না স্যান্ডব্যাগ। আহা, ক্যাপ্টেন কোল্ডপ্লে অ্যাপ্রুভড। এটা হচ্ছে কোল্ডপ্লে অ্যাপ্রুভড ছবি। এটা আমরা ফেলুদার প্রমোশনের জন্য একটা ভিডিও করেছিলাম, সেইটার শুটে তোলা। দিস ইজ ওয়ান পার্সন। Oh man, আমি কি করে ডেসক্রাইব করবো আমি জানি না। আমি আনতে চাই এবং আমি চাই না, মানে আমি জানি আমি মন থেকে খুবই চাই যাতে আমি আনতে পারি, বাট আমি জানি যদি উনি এখানটা বসেন আমার তো এখানে মানে 12টা বেজে যাবে। মানে না অ্যাকচুয়ালি না, কিন্তু আমি বলছি যে মানে এই লোকটা আমার আচ্ছা একটা জিনিস আমাকে অনেকেই বলেন, ফিডব্যাক দেন যে আমার অনুষ্ঠান সঞ্চালনা, রেডিও শো মোটামুটি ভালোই লাগে লোকজনের। তার কারণ হচ্ছে আই হ্যাভ ট্রেন্ড উইথ দ্য বেস্ট, আই ওয়াজ অ্যান ইন্টার্ন অন হিজ শো। হ্যাঁ, সেই গল্পটায় আমরা ঢুকিনি, আমি ছোট করে বলছি যে 2024 নভেম্বর আমাকে ইন্দ্রাণী বললো যে তুই মীরের শোতে ট্রাফিক আপডেট করবি। তো আমি আজ অবধি
ওই দিনটাকে আই টেক ইট অ্যাজ মাই ফার্স্ট ডে অন এয়ার। আমার নিজের শো কবে শুরু হয়েছিল ভুলে গেছি, তো 24শে নভেম্বর 2014 আমার সারা জীবন মনে থাকবে, কারণ বিকজ অফ দিস ম্যান, হি ইজ অ্যান ইন্সপিরেশন ফর আওয়ার জেনারেশন। মানে ধর আজকে আমরা যখন বাড়ির ফাংশানে পিসি সরকারকে নকল করতাম, আমরা পিসি সরকারকে নকল করিনি, আমরা মীরকে নকল করেছি। হ্যাঁ, কারেক্ট। আমাদের মধ্যে যারা যারা সঞ্চালনা করে, অ্যাঙ্কারিং করে, তারা অ্যাকসেপ্ট করুক বা না করুক, দিস ম্যান ইজ দেয়ার ইন্সপিরেশন। ইনি যেভাবে পজ নেবেন, যেভাবে অডিয়েন্স ইন্টারাক্ট করবেন, যেভাবে দুটো জিনিসকে কানেক্ট করবেন, এটা আমরা এখান থেকেই শিখেছি। উনি আমিন সায়ানির থেকে শিখেছেন, আমরা ওনার থেকে শিখেছি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি ইজ ক্যাপ্টেন। এটার কিছু মানে এর কোনো অন্য মত থাকতেই পারে না। হ্যাঁ, এবং ধর ওই 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 দিনটা আমরা ওই যেদিন প্রথম গেলাম, আমার তো অবস্থা খারাপ, ট্রাফিকের মেসেজ লিখেছি, আপডেট দেবো, নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছি না, এত টেনশন আমার। তুই ভাব, কোনোদিন হয়েছে তো নিজের হাতের লেখা? আমি আমার হাতের লেখা পড়তে পারছি না। কোনো মতে প্রথম লিঙ্কটা, মানে আমরা লিঙ্ক বলি ওইটাকে, লিঙ্কটাকে বিভৎস ছড়ালাম, ক্যাপ্টেন ম্যানেজ করলো, ম্যানেজ করে লাস্টে আমাকে বলেছিল, দিস ইজ অ্যাগেন আই টোল্ড ইউ না, যে জীবনে আমি কিছু মানুষ এসছে আমার জীবনে যারা একটা দুটো কথা বলে জীবন পাল্টে দিয়েছে। এই ভদ্রলোক আমাকে বলেছিলেন, ওনার এখন বলেন যে আচ্ছা আমি অত ভেবে বলিনি, হি জাস্ট সেড, মাইকটা অফ করে আমি ছড়িয়েছি, আপডেটটা পড়তে পারিনি ঠিক করে, হি ফিনিশড ইট, মাইকটা অফ করে বললেন যে শোনো সোমক, তোমাকে আমি একটা কথা বলি, যে বল থেকে যেন চোখ না সরে। তারপর সে বলে তুমি 4 মারবে না 6 মারবে না সিঙ্গেল নেবে সেটা পরের ব্যাপার, আগে ব্যাটে বলে ঠেকাও। এবং ওইখানে না একটা ওই জুম আউট টাইপের হয়েছিল, যে এটা কি বলে দিল। এবং বিশেষ করে আজও অবধি আমি এটাই করার চেষ্টা করছি। ইফ ইউ আস্ক মি হোয়াট মাই প্রফেশন ইজ, আই এম প্রফেশনালি ট্রাইং টু হিট দ্য বল উইথ মাই ব্যাট, দ্যার ইজ নাথিং এলস। আর কিচ্ছু নেই। দেখা যাক যদি একদিন মানে হবে ম্যানিফেস্ট কর। নো, আই উইল, ওকে, সো দিস ইজ অন ক্যামেরা, দ্য নেক্সট টাইম আই মিট হিম আই উইল টেল হিম, অফকোর্স আই উইল টেল হিম। আরে সেই একটা ঐতিহাসিক লাইভ, অগ্নিকে দেখ ভাই, টুথপিকটাকে দেখ শুধু, আর তখনও ক্লিন শেভেন ফেস। হ্যাঁ, আমাদের না শোন, আমি তোকে বলছি আমাদের এটা একটা কিসের একটা লাইভ হয়েছিল, সানডে সাসপেন্সে, প্রাগজ্যোতিষের লাইভ ছিল মনে হয়। এই যে 4 জনকে তুই দেখছিস, এদের একসাথে কাজ করার কথাই নয় হয়তো, মানে দীপ মীরের আমি বুঝতে পারছি, বাট আই নেভার থট দ্যাট আই উইল শেয়ার ফ্রেমস উইথ দিস টু পিপল। এই ভদ্রলোকের কথা তো বলাই হলো না, এই এক আলাদা জগৎ। হ্যাঁ, মানে এই লোকটা যখন বলতে শুরু করে, যখন গল্প বলতে শুরু করে বা জীবন নিয়ে কথা বলে, মিউজিক নিয়ে কথা বলে, আমি বলছি ক্যাপ্টেন তো ঠিক আছে, গেট দীপ অন দ্য শো, ইউ উইল বি অ্যাস্টাউন্ডেড। তো 3-4 ঘন্টা সময় লাগবে, এবার তুই কোন দিকে যাবি? তুই মিউজিক নিয়ে বলবি, ও স্টলওয়ার্ট, ও যে স্টলওয়ার্ট মানে ধর কিছু মানুষ হয় না, যারা পৃথিবীতে আছে বা যারা জীবনে আছে অ্যাজ আ ক্রনিকলার, মানে কোথায় কি ঘটেছে সেই সমস্তটাকে নিজের ভেতরে আত্মস্থ করে, শুধু মুখস্থ নয়, শুধু মনে রাখা নয়, সেখান থেকে আমরা কি জানতে পারি বা কি বুঝতে পারি, অমুক সময় এই ঘটনাটা যে ঘটেছিল তার জন্য আজকে আমরা এইখানে, এইটা দীপ যে লেভেলে করতে পারে, ইট ইজ আনবিলিভেবল। নো ওয়ান্ডার আই এম সো হ্যাপি হি ইজ ডুইং হিজ পডকাস্ট, হাফ প্যান্ট হিস্ট্রি করছে, একদম আই এম সো হ্যাপি। যে একটা কথা আমাকে বলেছিল, যে তুমি এখানে এসছো, সেটা অন দ্য বেসিস অফ হোয়াট? তুমি আজকে এখানে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে কথা বলছো, কিন্তু তোমার ইতিহাস যদি আমি ঘাঁটি, তাহলে তোমার পূর্বপুরুষ যিনি ঠিক করেছিলেন যে আমরা এই বাড়িতে থাকবো না, ওইখানে একটা বাড়ি বানাবো, ইট স্টার্টস ফ্রম দেয়ার। হিস্ট্রি ইজ ইয়োর স্টোরি অ্যান্ড ইউ নিড টু নো ইয়োর স্টোরি। এই লোকটা হচ্ছে স্টোরি টেলার, সেইভাবে দেখতে গেলে। আমি 4 জনের আলাদা করে বলতে পারি। যদি দীপকে বলি, দীপ স্টোরি টেলার, ক্যাপ্টেন ইনস্টিটিউশন, মোটিভেশন ইনস্টিটিউশন, দ্য স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড দ্যাট ইউ আর অ্যাচিভিং ফর। আমি নিজের ব্যাপারে আর কী বলবো, জল খাচ্ছি দেখেছিস, আজীবন থার্স্টি, প্রচণ্ড তেষ্টা পায়, জলের কথা বলছে, ইউনো।
আর এই ছেলেটা হচ্ছে অগ্নি ইজ দ্যাট গাই, মানে ধর সিজন 1-এ একটা র্যান্ডাম ক্যাবলা ছেলে গিয়ে সিজন 8-এ স্টার হয়ে যায় না, অগ্নি হচ্ছে তাই। অগ্নি ইজ দ্যাট ক্যারেক্টার ইন আ ওয়েব সিরিজ উইচ ইউ ক্যানট রাইট অফ, কারণ সে প্রত্যেকটা সিজনে সে কী করবে সেটা আমি জানি না, রাইটারও জানে না। এই একটা ক্যারেক্টার যে নিজেকে লেখে আর কি। হ্যাঁ, मतलब ওয়াল্টার হোয়াইট লেভেলের। প্রথম ইয়েতে দেখছি যে স্টুডেন্টের গাড়ি ধুচ্ছে, সে যে ওই লোকটা হবে ওর মধ্যেই ব্যাপারটা আছে। বিকজ ও যখন আসছিল দে ওয়াজ আনাদার ক্যান্ডিডেট যে আমাদের বন্ধু ছিল, আমরা ভেবেছিলাম হ্যাঁ ওকে কে কোথাকার চশমা পড়াচ্ছে, আর তখন ওর শেভ করতো না, তখন দাড়িও না, ওর গালে লোম গজিয়েছে, ঠিক আছে। আরে না ডোন্ট ব্রো, প্লিজ ডোন্ট মাইন্ড, আই লাভ ইউ, ইউ নো দ্যাট। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা ওকে একদম পাত্তা দিইনি, অ্যান্ড হি র্যান উইথ ইট। আমি এই এক্সাম্পলটা অনেক ইয়াংস্টারদের দিই যে তোমায় যখন সুযোগ দেওয়া হচ্ছে না, তোমাকে যদি 10 দেওয়া হয় তুমি সেটাকে 50 করে দেখাও, তাহলে পৃথিবীর যে কোনো কোম্পানি, যে কোনো অর্গানাইজেশন, যে কেউ তোমার সাপোর্টে থাকবে। এই ছেলেটা করতে পারে সেটা। ইউ গিভ হিম 5 rupees, হিল মেক ইট ইন্টু 500। দ্যাট ইজ হিজ পাওয়ার। মানে ও যখন এসেছিল নান অফ আস এক্সপেক্টেড এনিথিং, শুধু ইন্দ্রাণীদি ওয়াজ শিওর যে না হি ইজ মাই গাই, অ্যান্ড লুক অ্যাট হোয়াট হি ইজ ডান, হি ইজ কিল্ড ইট। আরে বাবা, এটা করতে জোগাড় করলি রে। এই লোকটা, এটা হচ্ছে সাহেবের কাটলেটের শুটিংয়ের সময়। তোমার আইডল আর কি বলবো, আগেন আই টক অ্যাবাউট আ লট অফ পিপল হু, যারা ইনফ্লুয়েন্স করেছে না, মানে ধর চেনা পরিচিত লোকজনের মধ্যে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগস, ফ্রেন্ড অফ ফ্রেন্ড, এনার গানগুলো যদি না থাকতো তাহলে ছোটোবেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। কারণ ধর যখন আমি শুনছি যে ছাদের পাঁচিল বলছে আয় ছুটে আয় খালি পায়, আকাশ বলছে গলা খুলে গা, দুপুর বলছে কান্না পেলে, ছাদে উঠে গিয়ে সবাই যা বলছে ভুলে যায়, এটা তো ওষুধের মতো কাজ করেছে। এটা ওষুধের মতো কাজ করেছে। বিকজ ইয়েস আই হ্যাভ বিন থ্রু দ্যাট ফেজ, যেখানে আমার অ্যাডোলেসেন্সে আমাকে কেউ বোঝেনি, অঞ্জন দত্ত ছাড়া। নিজের অজান্তে হিল করে দিয়েছে লোকটা, আমি বোঝেনি অনেককে। হ্যাঁ, আমাকে তো করেইছে। এবং আমি সুযোগ পেয়েছি লোকটার সাথে কাজ করার, এরকম একটা ছবি তোলার। আমি অনেক আশীর্বাদ পেয়েছি জীবনে, বিশ্বাস কর। অনেক কিছু ভালো হয়েছে আমার সাথে, অনেক কিছু ভালো হয়েছে। আমি মীর আফজাল আলীর সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এক স্টুডিওতে দাঁড়িয়ে। আই হ্যাভ শেয়ার ব্রেকফাস্ট উইথ হিম। এখন আমাকে ইন্ট্রোডিউস করে অ্যাজ হিজ ব্রাদার। আর কি চাই বলতো? একটা লোক যাকে দেখে শেখা, যে ইন্সপিরেশন, যে যখন টিভিতে আসতো আমরা দাঁড়িয়ে পড়তাম। আই হ্যাভ গট অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক উইথ হিম। তবে হ্যাঁ, অপরচুনিটিটার সৎ ব্যবহার আমি করেছি। অপরচুনিটি দেওয়া হয়েছে, আমি নিজেকে প্রমাণও করেছি। তো এইটুকুই, অনেক পেয়ে গেছি জীবনে, গটেন আ লট। নেক্সট oh my god, this is my world, this is what I'm working for, that's it. এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, এইটাই সব। এটা হচ্ছে অন্ধকার সমুদ্রের লাইট হাউস, এইটাই সব। this is it, this is my reality, this is what I am the family man, I am the father, everything else is supplying that, সেটাকে প্রোটেক্ট করছে। এভরিথিং বললাম না, অন্ধকার সমুদ্রের লাইট হাউসের মতো, এইটা আমার লাইট হাউস। গৌরবদার এপিসোডটায় আমি সেম একটা ছবি দিয়েছিলাম, ফার্স্ট সেন্টেন্সটা ছিল দিস ইজ মাই ওয়ার্ল্ড। একদম একদম। এই তো কি বলবো আর। এই যে ধর এক্ষুনি বেরোবো অফিস থেকে, গিয়ে গাড়িটা তুলে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তখন ওটা একটা আলাদা, যত এবার এরপর একটা টাইমে বড় হয়ে যাবে, তখন যেটা হয় যে ছেলেরা যখন একটু বড় হয়ে যায় তখন বাবাদেরকে একটু মাপতে শুরু করে। ও আচ্ছা, টাইমটা নেই বলে আমাদের আরেকটা এপিসোড করতে হবে যেখানে বাঙালি বাবা এবং ছেলে, ভারতীয় এবং ছেলে, মানে কি অদ্ভুত একটা রিলেশন। ও ভাই, তুই ওই দিন আমি ছুটি নিয়ে নেবো, চলো। আর কিছু আছে? নেক্সট কিছু আছে? ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। এই ছবিগুলো করতে পারে,
I wouldn't have selected these pictures somehow. It's amazing. Thank you. তো এগুলো কালকে রাত্রিরে আমি সব খুঁজে বার করে আমি মনে হলো যে তোরা খুব এফর্ট দিস, যেটা আমার খুব ভালো লাগে। এই এফর্টটা আমিও দিতে চাই, কিন্তু লেজি হয়ে গেছি। আমি এফর্ট দিই না। আমি পৃথিবীর সব থেকে পেসিমিস্টিক একটা মানুষ। আমার মনে হয় যে আমার দ্বারা কিচ্ছু হবে না, তাও এটা একটা করছি। সেটাও মনে হয় যে কেউই দেখে না, তাও করছি নিজের জন্য। এই পেসিমিজমের উত্তরে আমি একটা কথা বলবো। Probably this would be one of the last things I say on the show today. মির্চির কথাই বলছি। আমাদের একজন টপ বস ছিলেন, এখনও আছেন, তাপস সেন, বাট উনি রিটায়ার করেছেন। প্রাইভেট এফএমের জগতে হি ইজ বিগার দেন আ স্টার, মানে হি ইজ সামবডি, হি ইজ অ্যান অথরিটি। মানে কম্পিটিশন ব্র্যান্ড ফ্যান্ড সরিয়ে দাও, মানে ওনাকে না সবাই আর তাপস দা, মানে ওনার একটা আলাদা লেভেল বরাবরই ছিল আর কি। তো উনি সব নতুন জয়েনিদের সেশনস করাতেন, ট্রেনিং সেশনস। তো একটা কথা উনি বলেছিলেন, সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ অ্যাসপায়ার টু বি। সবাই বলছে অমুক এই তাই, তখন বলছে যে আই উইল অ্যাডভাইজ ইউ টু বি আ ককরোচ। হ্যাঁ, আমি জানি ক্রিয়েটিভ লোক এসব কী বলছে। বলছে যে আন্ডারস্ট্যান্ড সামথিং, a cockroach has a very, very negative life. A cockroach is always on the ground. A cockroach is always running away. ককরোচের লাইফে খুব স্ট্রেস। কিন্তু একটা জিনিস ভেবে দেখো তোমরা, যে পৃথিবীতে বড় বড় এম্পায়ার ধসে গেছে, ককরোচ কিন্তু থেকে গেছে। সো বি দ্য ককরোচ। ইটস ভেরি ডিফিকাল্ট টু বি দ্য ককরোচ। আমার এরপরে কিছু বলা উচিত না, স্ট্রেট এন্ড স্লেট, এরপরে এন্ড স্লেট। এবার জাস্ট সোমকদা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। এত ভাট বকলাম। এই 2 ঘন্টা যারা দেখবে, দে উইল বি সো এনরিচড, অ্যান্ড আই এম শিওর সবাই প্লিজ একটু কমেন্ট করুন এপিসোড 2টা যাতে চান। আমি ওই কমেন্টসগুলোই সোমকদাকে পাঠাবো যে দেখো এতজন চাইছেন আরেকটা এপিসোড, কারণ আমাকে হ্যাটা করেছে যে ওয়ান কোয়েশ্চেন পডকাস্ট। আপনারা প্লিজ কমেন্ট করুন যে ইউ ওয়ান্ট হিম অ্যাগেন, অ্যান্ড আইল ব্রিং ইউ অ্যাগেন, কারণ অনেক গল্প আছে যেটা আরও করতে হবে। আমার তো মনে হয় আমি এটা ম্যানিফেস্ট করে রাখলাম, সেটা হচ্ছে যে কোনো একদিন আমি দেখতে চাইবো এটা কোনো একটা অডিটোরিয়ামে হচ্ছে, একটা বড় করে, হ্যাঁ, মানে টিকিট কেটে লোকজন আসছে দেখতে, আমার এপিসোড নয়, আরও লোকজন আছে, এবং তুই তার সেন্টারে থাকবি। উইশ ইউ অল দ্য লাক। এবং শুধু ও নয়, আই গট আ চান্স টু ইন্টারাক্ট উইথ দি এন্টায়ার টিম। আই থিঙ্ক ইউ হ্যাভ আ ভেরি ভেরি গুড অ্যাটমসফিয়ার হিয়ার। ভাইবটা দারুণ, খুব আনন্দের একটা জায়গা। ওই জন্য এত কিছু বলে ফেললাম, নাহলে আমি খুব একটা কিছু বলি না, কি হবে বলে। কিন্তু ভাল লেগেছে খুব, আই হ্যাড লট অফ ফান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্য। এত লম্বা একটা এপিসোড পুরোটা দেখেছেন, থ্যাংক ইউ বলা ছাড়া আর কিছু নেই আমার কাছে। এরকমভাবেই একটু সাপোর্ট করতে থাকুন, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটা। আপনারা সাবস্ক্রাইব করলেই আমাদের পক্ষে আরও সুবিধে হবে চ্যানেলটার বড় হওয়ায়, এবং আমরা আরও অনেক গেস্টদের আনতে পারবো। সো প্লিজ এরমভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন, আর আমরাও চেষ্টা করবো আরও অনেক ভালো এপিসোড, অনেক ভালো গেস্ট নিয়ে আসতে আপনাদের কাছে, এবং অনেক ভালো এপিসোডস করতে, যাতে আপনারাও এনজয় করেন অ্যান্ড আমরাও এনজয় করি। থ্যাংক ইউ সো মাচ।